সো তানজিমও জয়েন করে ফেলছে। ওয়েলকাম তানজিম, আমরা মাত্র শুরু করলাম। মাত্রই জয়েন করলো রফিয়া এবং তালহা। আই হোপ আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ইফ আই এম নট রং। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, পারফেক্ট। সো আমাদের আজকের টপিক অলরেডি এর আগেই ছিল। এক্সট্রিমলি সরি, আমার আসলে লাস্ট উইক একটু প্রবলেমে গেছে, সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমাদের ক্লাসগুলো একটু ইরেগুলার হয়ে গেছে। সো আই উইল ট্রাই যাতে করে এই জিনিসটা সামহাও আমরা রিক্যাপ করে ফেলতে পারি। আমাদের আর বেশিক্ষণ সময় নাই, আসলে অলমোস্ট 1 মাসের একটু বেশি আছে। বাট স্টিল আই এম হোপফুল যে আমরা প্রপারলি এটা ঠিকঠাক মতো করে শেষ করতে পারবো ইনশাল্লাহ। সো আমাদের আজকে আইএফআরএস 5 দিয়ে স্টার্ট করার কথা, মানে বেসিক্যালি আইএফআরএস 5 এর টপিকটা শেষ করার কথা। অ্যান্ড দেন আইএফআরএস 5 এর পর আমাদের কিছু নন কারেন্ট অ্যাসেটের আমি কোশ্চেন দেখছিলাম, অ্যান্ড আই ট্রাই টু ফাইন্ড আউট যে স্পেসিফিক কোন একটা কোশ্চেন নন কারেন্ট অ্যাসেট থেকে আসছে কিনা। অ্যান্ড দেন আই অ্যাকচুয়ালি আইডেন্টিফাইড যে স্পেসিফিক কোনো কোশ্চেন আসে নাই নন কারেন্ট অ্যাসেট থেকে, মানে লাইক একটা ফুল কোশ্চেন ওইভাবে আসে নাই, বাট অনেকগুলো স্ক্যাটার কোয়েশ্চেন আমি পরবর্তীতে একাউন্টেন্সি থেকে চেষ্টা করলাম যে এই কোয়েশ্চেন গুলাকে টুই করার জন্য। সো দেন ফাইনালি একটু ফরম্যাটিং হয়তো বা প্রবলেম থাকতে পারে, এখানে কিছু কোয়েশ্চেন আমরা নিয়ে আসি, এটা একটু চেষ্টা করবো আজকে প্র্যাকটিস করতে ফ্রম নন কারেন্ট অ্যাসেটস। এখানে অনেকগুলো আইএস আমরা কভার করেছি, যে আমরা আইএস 16 দিয়ে শুরু করেছি, অ্যান্ড দেন আইএস 23, আইএস 20, আইএস 38, আইএস 36, আইএস 40, সবগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কিন্তু অলরেডি আমাদের ডান রিলেটেড টু নন কারেন্ট অ্যাসেট। সো আজকে আমরা নন কারেন্ট অ্যাসেট রিলেটেড লাস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা দেখবো। এটা টেকনিক্যালি আপনারা ঠিক এফআর এ যতটুকু করে আসছেন, মানে যতটুকু আপনাদের এফআর এর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর আন্ডারস্ট্যান্ডিং ছিল, অনেকটুকু এখানে ঠিক ওইরকমটাই, বাট একটু ইন ডিটেলস আপনাকে হয়তো বা আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার রাখতে হবে, মানে একটু সাউন্ড নলেজ থাকতে হবে, কেননা এফআর এখান থেকে কোশ্চেন খুব বেশি ক্রিটিক্যাল কোশ্চেন আসতো না। নলেজ ছিল, বাট কোশ্চেনের অ্যাপ্লিকেশনটা ছিল ওয়াজ ভেরি মাচ ফান্ডামেন্টাল থিং, বেসিক। বাট এখানে একটু একটু ক্রিস্পি টাইপ অফ কোয়েশ্চেন আসতে পারে, একটু অ্যাডভান্স টাইপ অফ কোয়েশ্চেন আসতে পারে ফ্রম আইএফআরএস 5। সো লেটস সি আইএফআরএস 5 আসলে এটা কি বলে এবং এটা ডেফিনেশন কি, এবং এখানে আমার কি কি টপিক আমরা কভার করব। সো আইএফআরএস 5 ইট স্ট্যান্ডস ফর নন কারেন্ট অ্যাসেটস হেল্ড ফর সেল। এটা একটা পার্ট, অ্যাসেটস হেল্ড ফর সেল, তার মানে আপনার কোন একটা নন কারেন্ট অ্যাসেট ছিল যেটা ইউ হ্যাভ বিন ইউজিং ইট লাইক 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স, হোয়াট এভার, আপনি এটাকে নন কারেন্ট অ্যাসেট হিসাবে ইউজ করে আসছেন, অ্যান্ড নাও ইউ হ্যাভ ডিসাইডেড টু সেল ইট। দ্যাট ইজ দ্য বেসিক ডেফিনেশন অফ নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল। আমরা যাবো স্ট্রাকচার ডেফিনেশনে। তাহলে এটা একটা পার্ট অফ আইএফআরএস 5। আরেকটা পার্ট হচ্ছে ডিসকন্টিনিউড অপারেশন। সো দ্যাট ইজ দ্য টু মেজর পার্ট, অ্যান্ড অ্যালং উইথ দিস আমরা যখন ডিসকন্টিনিউড বলছি, সেখানে একটা অ্যাডিশনাল একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে একটু জানতে হবে, দ্যাট ইজ কল হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসপোজাল গ্রুপ। তার মানে আমরা যদি এই তিনটা জিনিসের অ্যাকাউন্টিং রেকগনিশন, মেজারমেন্ট অ্যান্ড ক্লাসিফিকেশনটা আমরা প্রপারলি বুঝতে পারি, আই বিলিভ আমাদের স্টাডি হাবের টপিক এখানে এরকমই আছে। সো স্টাডি হাবের ব্যাপারটা আমরা একটু ক্রস চেক করে নিব যে এর বাইরে আসলে কিছু নেই। সো অলমোস্ট ইট উইল রিমেইন সেম, বরঞ্চ আমাদের এখানে আরেকটু স্ট্রাকচার ভাবে এটা আছে। সো আমরা আইএফআরএস 5টা যেখান থেকেই দেখি না কেন, ইভেন ইফ ইউ চেক ইট আউট ফ্রম ক্যাপলান টেক্সট বুক, ক্যাপলান টেক্সট বুকেও দেখবেন যে খুবই খুবই সীমিত ভাবে বলা। সো রেদার আমরা এখান থেকে যদি একটু আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকে আর আমার ডেফিনেশন গুলো যদি একটু মাথায় থাকে, আই এম প্রিটি মাচ শিওর এটা আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন। সো এখানে আমরা আইএফআরএস 5 শুরু করছি, দ্যাটস ফাইন। বাট বিফোর স্টার্টিং দিস আমি একটা ছোট ডিসক্লেমার দেই আপনাদেরকে। There is a huge connection between IFRS 5 and IS 36 impairment লসের সাথে IFRS 5 এর একটা দারুণ কোঅর্ডিনেশন আছে, একটা দারুণ কানেকশন আছে। সেই কানেকশনটা কোথায় আছে আমরা একটু পরেই দেখবো, বাট আপনাদের ব্রেইনে এই জিনিসটা একটু আপনারা চেষ্টা করেন সেট করতে যে IFRS 5 এর সাথে একটা স্ট্রং ব্রিজ আছে IS 36, দ্যাট ইজ কল ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট। সো সেই জায়গাটাতে আমরা যাব হোপফুলি, অ্যান্ড ইউ উইল গেট আন্ডারস্ট্যান্ড যে কেন আমরা এই কথাটা বলেছিলাম যে আইএফআরএস 5 এর সাথে IS 36 এর একটা দারুণ কানেকশন আছে। সো বিফোর স্টার্টিং দ্যাট পার্ট আমরা একটা একটা করে আসি। ফার্স্টে আমরা আসি
অ্যাসেট হেল্ড ফর সেল। আমরা অ্যাসেট হেল্ড ফর সেল বলতে আসলে আমরা কি বুঝতেছি? অ্যাসেট হেল্ড ফর সেল বলতে আমরা ঠিক যে কথাটা বলছিলাম একটু আগে, উই হ্যাভ বিন ইউজিং দ্য অ্যাসেট অ্যাজ আ নন কারেন্ট অ্যাসেট। যেমন আপনি একটা সিম্পল এক্সাম্পল হিসাবে নেন প্রপার্টি, হ্যাঁ, কোন একটা প্রপার্টি আর কোন একটা মেশিনারিজ আপনি এতদিন ধরে এটাকে নন কারেন্ট অ্যাসেট হিসাবে ইউজ করে আসছেন আন্ডার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তাহলে এটাকে আপনি কি করেছেন? এটাকে আপনি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের যে রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 16, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি এটার মেজারমেন্টটা করেছেন। অ্যান্ড ইউ নো যে আমাদের ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী যখন আমরা মেজারমেন্টটা করি, সেই ক্ষেত্রে আমরা IAS 16 এর দুইটা মডেল ফলো করি, একটা হচ্ছে কস্ট মডেল আর একটা হচ্ছে আমার রিভ্যালুয়েশন মডেল। সো হাউ টু ক্যালকুলেট দ্য ক্যারিং ভ্যালু অর নেট বুক ভ্যালু আন্ডার কস্ট মডেল অর রিভ্যালুয়েশন মডেল, দ্যাট উই অলরেডি নো, দ্যাট উই অলরেডি আন্ডারস্টুড। এন্ড নাও এখন আমাদের ঠিক কাজটা হচ্ছে, এই যে আমি অ্যাসেটটা এতদিন ধরে ইউজ করে আসছি ফর লঙ্গার টার্ম অফ দ্য like useful life of asset, now the business, now the management, the board has decided to recover the benefit of the asset through selling that asset, not by using it continuously. That is the concept of held for sale. মানে আমি এতদিন এটাকে কন্টিনিউয়াস ইউজ করার পারপাসে এটাকে আমি হোল্ড করছি, আমি আমার এটাকে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসেবে দেখিয়েছি IAS 16 এর আন্ডারে, অর আমরা এটা IAS 14 আন্ডারেও দেখাইতে পারি, IAS 38 এর আন্ডারেও দেখাতে পারি। দ্যাট ডিপেন্ডস অন দ্যাট রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যে নেচার অফ অ্যাসেটের উপর বেস করে। অ্যান্ড নাও subsequently after 3 or 4 years we have decided, the company has decided that the carrying value of asset is recovered through sale agreement rather than using it. That is the definition of asset held for sale. Now ডেফিনেশনটা আমরা আগে দেখবো, তিনটার ডেফিনেশন আমরা আলাদা আলাদা করে দেখবো, and then ডেফিনেশন দেখার পর দেন আমরা যাব প্রত্যেকটার মেজারমেন্ট এবং প্রেজেন্টেশন এন্ড ক্লাসিফিকেশনে। সো অ্যাসেট হেল্ড ফর সেলের ডেফিনেশন আমরা মোটামুটি আগেও এটা জানতাম, বাট আরেকটু স্ট্রাকচার্ড ভাবে একটু রিকল করার ট্রাই করলাম। নাও কাম টু ডিসকন্টিনিউড অপারেশনস। এই জায়গাটাতে আমি একটু আপনাদেরকে একটা প্রিকশনাস একটা মেজারমেন্ট করতে বলবো, মানে একটু আপনাদেরকে অ্যালার্ট থাকতে বলবো। আমরা অনেক সময় যখন লেখার সময় কেন যেন আমরা এটার প্রিন্সিপালসটা, আমরা ফান্ডামেন্টালটা, বেসিক পার্টটাকে স্কিপ করে যাই। কেন স্কিপ করে যাই? আমরা মনে করি ডিসকন্টিনিউড অপারেশনস বলতে আমরা বুঝাচ্ছি যে আমার এক্সিস্টিং যে অপারেশনসটা আছে, মেইন স্ট্রিম অফ অপারেশনস আছে, সেইটা ডিসকন্টিনিউ হচ্ছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট টার্ম। ডিসকন্টিনিউড অপারেশনস কিন্তু এটা না যে আমার মেজর লাইন অফ বিজনেস আমি সেল করে দিচ্ছি, মানে হচ্ছে আমার মেন বিজনেসটাই আমি সেল করে দিচ্ছি। যদি আমি আমার মেন বিজনেসটাই সেল করে দিই, তখন কিন্তু এটার IFRS 5 এর কোনো পার্ট না, কেননা তখন আমার আর ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা, আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমি আর গোয়িং কনসার্ন কনসেপ্ট IAS 1 অনুযায়ী এটাকে গোয়িং কনসার্ন কনসেপ্টে আর গোয়িং কনসার্ন পলিসিতে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর প্রিপেয়ার করতে পারবো না। তখন আমাকে ওইটা লিকুইডেশন অথবা ব্রেকআপ বেসিসে যেতে হবে। সো দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এখানে ডিসকন্টিনিউড অপারেশনস বলতে কিন্তু উই আর নট কনসিডারিং দ্য মেইন লাইন অফ বিজনেস, মেজর লাইন অফ বিজনেস। উই আর কনসিডারিং আ সেপারেট আইডেন্টিফায়াবল ক্যাশ জেনারেটিং ইউনিট, যেটা আমরা IAS 36 এ পড়ে আসছি, যে ইট কুড বি একটা সার্টেন ইউনিট, it could be একটা certain product line, it could be certain geographical area, or it could be anything that is separate from the major line of business, যেখান থেকে আমার রেগুলার ক্যাশ ইনফ্লো রেভিনিউ আছে এবং রেগুলার আমার ক্যাশ আউটফ্লো হয়, দ্যাট ইজ সেপারেটলি আইডেন্টিফাই করা যায়। দ্যাট ইজ কল্ড ডিসকন্টিনিউড অপারেশনস। মানে আমি আমার সে ফর এক্সাম্পল যদি আমি এইভাবে চিন্তা করি, যেমন ধরেন মেবি আপনার হচ্ছে একটা সুপার শপ আছে, সো আপনার সুপার শপের যতগুলো ব্রাঞ্চ আছে, অথবা আপনার এমন একটা প্রোডাক্টের বিজনেস আছে, এটা আপনার এক একটা জিওগ্রাফিক এরিয়াতে এটা বিজনেস আছে, বাংলাদেশে আছে, UK তে আছে, ইন্ডিয়াতে আছে, টার্কিতে আছে। So maybe you are trying to close it down in India, or you are trying to close it down in Bangladesh. So that is the concept of discontinued operation. বাকি অপারেশনস গুলো কিন্তু আপনার কন্টিনিউয়াসলি চলছে, বাট ওই পার্টিকুলার সেগমেন্ট থেকে আপনার আর ফিউচারে রেভিনিউ আসবে না। That is called discontinued operations. Okay.
তাহলে এখন আমরা এই কনসেপ্টটাকে মাথায় রেখে এক্সাম্পল গুলা দেখি যে ডিসকন্টিনিউড অপারেশন বলতে আমরা কি বুঝাচ্ছি। ইট ইজ এ সেপারেট আইডেন্টিফায়াবল কম্পোনেন্টস মেজর লাইন অফ বিজনেস। আমি আবারও বলছি, সেপারেট আইডেন্টিফায়াবল, যেটা বেসিক্যালি নট আওয়ার মেইন লাইন আইটেম অফ বিজনেস। পার্ট টু প্ল্যান টু ডিসপোজ আ মেজর লাইন অফ বিজনেস, পার্ট, not the full major business, right? And subsidiary acquired with a view to resell. এই জায়গাটাতে আমি গ্রুপ অ্যাকাউন্টিং এর আপনাদের একটা ছোট রিকল করার আমি 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 কথা বলবো, আপনাদেরকে একটা রিমাইন্ডারের কথা বলবো যে আমরা যখন গ্রুপ অ্যাকাউন্টিং পড়েছিলাম সেখানে আমরা এমন একটা গ্রুপ অ্যাকাউন্টিং এর কনসেপ্ট বলেছিলাম যে যদি কোনো সাবসিডিয়ারিকে আমি অ্যাকোয়ার করি উইথ ভিউ টু সেলিং ইট উইদিন 1 ইয়ার, উইদিন 12 মান্থ, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইটার জন্য, ওই সাবসিডিয়ারির জন্য কোনো কনসলিডেশন করি না, দ্যাট ইজ এক্সাম্পটেড ফ্রম দ্য সাবসিডিয়ারি অর এক্সাম্পটেড ফ্রম দ্য গ্রুপ অ্যাকাউন্টিং। এইটার জন্য আমরা ফলো করি হচ্ছে আইএফআরএস সাইড। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। তার মানে আমরা যেই সাবসিডিয়ারিকে আমি আমার বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে অ্যাকোয়ার করেছি, ইটস সিমিলার লাইক you were actually marrying a woman and you are planning to like divorce it within 1 year, that sort of thing. So সেই ক্ষেত্রে আপনি যখন অ্যাকোয়ার করছেন কোন সাবসিডিয়ারিকে, দ্যাট মিনস ইউ হ্যাভ অলরেডি অবটেন দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য বোর্ড টু ডিসপোজ ইট উইদিন 1 ইয়ার। দ্যাট উইল বি ইউর ডিসকন্টিনিউড অপারেশনস। ওকে, দ্যাট ইজ ওয়াই, যেহেতু বোর্ড অ্যাপ্রুভাল আছে, যেহেতু বোর্ড আপনাকে অলরেডি অ্যাপ্রুভ করেছে এটা নেক্সট 1 ইয়ারের মধ্যে আপনি সেল করে দিতে পারবেন, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ আইডেন্টিফাইড it is under IFRS 5 and you have to keep it separate from your main line item of your statement of profit or loss. So that will actually keep in mind. And now এই দুটার আসলে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কোথায় গিয়ে হিট করবে, এটার ট্রিটমেন্ট অফকোর্স দ্যাট উইল হিট মাই পিএনএল অ্যান্ড ব্যালেন্স শিট। আমরা দেখবো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এটাকে আমরা কিভাবে দেখাই, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস আমরা কিভাবে দেখাই, অ্যান্ড মোস্টলি এইটার অ্যামাউন্টটা আমরা একটা সেপারেটলি ক্যালকুলেট করব, ওয়ার্কিং করে, অ্যান্ড উই হ্যাভ টু কিপ ইট ইন আ সেপারেট লাইন আইটেম। দুইটার ক্ষেত্রে আমরা সেপারেট লাইন আইটেম ইউজ করব। সো উই উইল সি যে এটাকে কিভাবে আমি প্রেজেন্ট করব। নাও দ্য লাস্ট ডেফিনেশন। আমরা ডেফিনেশনটাতে বেশি ফোকাস দেওয়ার একটাই কারণ, বিকজ ডেফিনেশন গুলো আমরা যদি বুঝে যাই তাহলে এটা রেকগনিশন ক্রাইটেরিয়া অর মেজারমেন্টটা আমাদের জন্য খুব ইজিয়ার হয়ে যায়। সো ডেফিনেশনটাকেই আমরা প্রায়োরিটি দেই এই আইএফআরএস এর জন্য, কেননা এখান থেকে ক্যালকুলেশন যদি আসে মোস্টলি এই পার্টটা থেকে একমাত্র ক্যালকুলেশন আসে অ্যাসেট হেল্ড ফর সেলের কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব। আদার দেন দ্যাট এটা অলমোস্ট একটা থিওরিটিক্যাল কম্বিনেশন অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। দ্যাটস ওয়াই এক্সপ্লেনেশনটা খুব ইম্পর্টেন্ট আমাদের এখানে। অ্যান্ড উই অল নো যে এসবিআর এর ক্ষেত্রে আমরা কিভাবে আনসারটা করব ওই টেকনিকটা এক্সপ্লেইন করাটা ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দ্যান জাস্ট ক্যালকুলেটিং দ্যাট থিং, দ্যাট সলভিং দ্য প্রবলেম। সো আমাকে ঠিক ওইভাবে ডিসকাশন করতে হবে, ইভালুয়েট করতে হবে এবং এই অনুযায়ী রিকমেন্ড করতে হবে যে এখানে আসলে কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা অ্যাপ্লাই করা যায়। And the third definition of disposal group is nothing different. It is a disposal of group of assets. মানে আপনি একই সাথে গ্রুপ অফ অ্যাসেট, মানে কয়েকটা অ্যাসেট আপনি একসাথে সেল করতেছেন along with their liabilities, মানে embedded liabilities, মানে ওই অ্যাসেটের যত কানেক্টেড লাইবিলিটিস আছে। যেমন আপনি যদি বলেন যে কোন একটা বিল্ডিং আপনি সেল করতেছেন, সেই বিল্ডিং এর সব ফার্নিচার সহ আপনি সেল করছেন, সেই বিল্ডিং এর যদি কোনো ইউটিলিটি বিল পেন্ডিং থাকে, সেই বিল্ডিং এর যদি লোন ইনস্টলমেন্ট যদি আপনার কোনো কিছু পেন্ডিং থাকে, এটা সহ যখন আপনি বিল্ডিংটা সেল করছেন, দ্যাট মিনস ইউ আর সেলিং আ গ্রুপ অফ অ্যাসেট বাট এট আ সিঙ্গেল এগ্রিমেন্ট। সেই ক্ষেত্রে এইটাকে আমরা বলি ডিসপোজাল গ্রুপ। সো দিস ইজ লাইক সিমিলার টু দ্য ডিসকন্টিনিউড থিং। এখানেও আমরা যে ডিসপোজালটা করি সেটা থেকে আমার গেইন অথবা লস এবং রেসপেক্টিভ লাইবিলিটিটা আমরা নেট অফ করি, আমরা এখানে প্রেজেন্টেশনটা দেখাই। সো এটা কমপ্লিটলি একদম সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড থিং। আমরা এখানে মোস্টলি কনসেপচুয়ালি কভার করব অ্যাসেট হেল্ড ফর সেল এর পরের পার্টটাতে, অ্যান্ড দেন আমাদের যে ডিসপোজাল অর ডিসকন্টিনিউড অপারেশনের ক্ষেত্রে সেটা। সো একটু আমরা দেখি যে অ্যাসেট, আমরা একটা ছোট কোয়েশ্চেন নিব মনে হচ্ছে। সরি, আমি একটু আপনাদের ফিডব্যাকটা নেওয়া উচিত ছিল। রকি প্লিজ। স্যার একটু স্লাইডটা একটু উঠাবেন। অফকোর্স। স্যার এখানে যে বলা হচ্ছে a group of assets and liabilities that an entity intends to dispose in a single transaction. Right.
এখন আমি একটা বিজনেস থেকে ডিসপোজ করছি, সেখানে আমি অ্যাসেটটা সেল করে দিচ্ছি, সেটা মানা যায় আর কি। হুম বাট নর্মালি যেটা হয়, আমরা অ্যাসেট যখন সেল করার আগে হুম তার একটা নেট অ্যাসেট ভ্যালুয়েশন করি, সেখানে আমরা লাইবিলিটিকে বাদ দিই না? হুম তো এখানে হুম লাইবিলিটি সহ কেন সেল করা হচ্ছে আর কি, ডিসপোজ? মানে আপনি যখন সে ফর এক্সাম্পল আপনি যখন কোন একটা বিল্ডিং কিনবেন, আপনি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন, হ্যাঁ, মানে আপনি অত বড় এক্সাম্পলে মানে অ্যাকুইজিশনে যায়েন না, বিকজ অ্যাকুইজিশন দ্যাট উইল বি পার্ট অফ দ্য গ্রুপ থিং। হ্যাঁ, আমরা সিঙ্গেল এন্টিটি পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছি। তো তো আপনি চিন্তা করেন আপনি একটা বিল্ডিং কিনবেন ঠান্ডা মাথায়। জি। আপনি বিল্ডিং এর ভ্যালু ধরেন 50 কোটি টাকা। আপনি যখন বিল্ডিংটা কিনবেন, এটার যত অ্যাসেট আছে মানে রেসপেক্টিভ যত অ্যাসেট আছে সেটা তো আপনি ভ্যালুয়েশন করবেন, যেটা অ্যাসেট কত টাকা, রাইট? জি। ওকে। এখন সে ফর এক্সাম্পল আমরা দেখলাম এটার ভ্যালুয়েশন গ্রস অ্যাসেট হয় হচ্ছে প্রায় 55 কোটি টাকা। নাও এইটার রেসপেক্টিভ আপনি যখন বিল্ডিংটা কিনছেন, আপনি মানে আপনি যখন ওই বিল্ডিংটা কিনবেন তখন ওইটার যে রেসপেক্টিভ লাইবিলিটি গুলো তখন আবার কে বিয়ার করবে? বিকজ আপনাদের কন্ট্রোল আপনার কাছে চলে আসতেছে। লাইবিলিটি বলতে কি? মেবি ওইটার ছোট কোন একটা ইনস্টলমেন্ট বাকি ছিল লোনের, মেবি ওইটার কোন একটা ইউটিলিটি বিল বাকি ছিল গত 2 বছরের অথবা 6 মাসের, হোয়াটএভার, 1 বছরের। তো এই যে আচ্ছা, আচ্ছা। কম্পোনেন্ট অফ লায়াবিলিটি, আপনি কি করবেন? আপনি কি লায়াবিলিটি গুলো সেপারেটলি আবার কাউকে মানে সেটেল করতে পারবেন? বাট না মানে হোয়াট নর্মালি যে, মানে প্র্যাকটিক্যাল সেন্সে যেটা নর্মালি হয় যে আমি যদি কোনো আমার একটা বিল্ডিং বিক্রি করতে চাই, এবং সেই বিক্রি মানে বিল্ডিং এর আগেনস্টে যদি কোনো আমার ইনস্টলমেন্ট বা লোন থাকে, তো আমার যে বায়ার, তিনি তো আমাকে মোটামুটি এই কন্ডিশনটাই দেবেন, তাই না? যে আগে আপনি আপনার এই বিল্ডিং রিলেটেড যত ইয়ে আছে, দেনা আছে, সেটা আপনি শোধ করে দেন আপনি আমাকে সেল করেন, আদারওয়াইজ আপনার লাইবিলিটি কেন না, আমি এটা বেয়ার এটা দুই করবো আর ভাবেই কি? হতে পারে, এটা দুই ভাবেই হতে পারে, মানে ইট ডাজন্ট ম্যাটার, মানে ইটস নট আ প্রবলেম। এটা দুই ভাবেই হতে পারে আচ্ছা। যে আপনি যেটা বললেন সেটাও হতে পারে যে ওইটা আপনি সেপারেটলি সেটেল করবেন, সেটার ব্যাপারে আমার কোনো কথা হবে না। দ্যাট অলসো কুড বি ওয়ান থিং। বাট ইউজুয়াল কেসে এটা হয় না। ইউজুয়াল কেসে আপনি যখন কোন একটা সেটেলমেন্ট করেন, সেটা অফকোর্স আপনার মানে পুরো কম্বিনেশন অফ অ্যাসেট লাইবিলিটি আপনি অ্যাকোয়ার করেন, এবং দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। আপনি ইভেন অ্যাকুইজিশনের কথা যখন বলছিলেন, বিজনেস অ্যাকুইজিশন, ওইখানেও কিন্তু সেম কাজটাই করা হয়, যে ওইখানে ক্যালকুলেট করা হয় টোটাল অ্যাসেট কত এবং সেখান থেকে আমার টোটাল লাইবিলিটিস কত। বুঝতে পারছি। ওকে। এবং এই ক্ষেত্রে আমরা যখন এই অ্যাসেটটাকে ডিসপোজাল গ্রুপ আকারে দেখাবো, এটার প্রেজেন্টেশনটা কি হবে আমরা এখানে একটু দেখে নেই। যে কথাটা আমরা বলতে চাচ্ছিলাম যে ডিসপোজাল গ্রুপের পার্টটা খুব সিম্পল। আমরা ওইটার লায়াবিলিটি এবং অ্যাসেটকে সেপারেটলি দেখাবো, যে আমি ওইটা থেকে, কারণ আমাকে লায়াবিলিটিটা সেপারেটলি দেখাতেই হবে। আমি কখনোই এটা একসাথে নেট অফ করে দেখাতে পারবো না, কেননা ইট ইজ আ পার্ট অফ প্রেজেন্টেশন। আমি আমার অ্যাসেটটা অ্যাকোয়ার করেছি 50 কোটি টাকা, সেটা রেসপেক্টিভ লায়াবিলিটি ছিল 5 কোটি টাকা, and that I have to present it, report it separately. Clear? Now come to the asset held for sale. That is the most important part of IFRS 5. First of all, আমরা একটা জিনিস একটু ক্লিয়ার হয়ে নেই, যে আমরা প্রিভিয়াসলি এই অ্যাসেটটাকে আমি অ্যাজিউম করে নিচ্ছি IS 16 দেখাচ্ছিলাম। তো যখন আমি IS 16 দেখাইছি এই আইএসটাকে, এইটার ক্যারিং ভ্যালুটা আমরা কোথায় দেখাইছি? নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে দেখাইছি as a property plant and equipment. Agreed? Hello? Okay. Now আমি যখন আমার এই অ্যাসেটটাকে এখন হেল্ড ফর সেলে নিব, আমি আমার কন্ডিশন গুলাতে পরে যাচ্ছি, বাট আমি যখন এটাকে হেল্ড ফর সেল বলবো, এই হেল্ড ফর সেল অ্যাসেটটাকে আমি কি নন কারেন্ট অ্যাসেট আর দেখাবো? আমি কি আর নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে এটাকে প্রেজেন্ট করব? কি মনে হয়? না, অফকোর্স না, জি। রাইট? বিকজ আমি অ্যাসেটটাকে আর লং টার্ম ইউজ করব না, দ্যাট উই অল নো। আমি এই অ্যাসেটটা থেকে আর কন্টিনিউয়াস ইউজ করে এখান থেকে বেনিফিট পাবো না, সো দ্যাট উই অল নো। ওকে। সো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি ভাবে সবাই জানি যে আমাদের মোটামুটি ভাবে যে এই জায়গাটাতে এটাকে আমি আর নন কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাবো না, এইটাকে আমি একটা সেপারেট আইটেম হিসেবে দেখাবো।
অ্যাজ অ্যাসেট হেল্ড ফর সেল উইদিন দ্য কারেন্ট অ্যাসেট সেকশনস। এইটা একটু আমরা ক্লিয়ার থাকি, প্রেজেন্টেশনটা আমরা ক্লিয়ার থাকি। নাও এরপরে কোশ্চেন আসবে দুইটা, যে একটা হচ্ছে আমি তাহলে কখন আমার কোন অ্যাসেটকে হেল্ড ফর সেল হিসেবে রেকগনাইজ করতে পারবো, দ্যাট ইজ নাম্বার ওয়ান কোয়েশ্চেন। আমরা এটা দেখবো এখন যে কি কন্ডিশন মিট করলে এটাকে আমরা অ্যাসেট হেল্ড ফর সেল আকারে দেখাতে পারি। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ওকে আমার কন্ডিশন মিট করলো, কন্ডিশন মিট করার পর এটাকে আমরা নন কারেন্ট অ্যাসেট থেকে মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থেকে এটাকে আমরা ডিরেকগনাইজ করে দিলাম, মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমার ক্রেডিট হয়ে গেল এবং আমার অ্যাসেট হেল্ড ফর সেল আমার ডেবিট হয়ে গেল, দ্যাটস ফাইন। এবং অ্যাসেট হেল্ড ফর সেল আকারে আমি এটাকে নন কারেন্ট অ্যাসেট হিসেবে আর দেখাবো না, এটাকে আমি কারেন্ট অ্যাসেটের আন্ডারে সেপারেট একটা লাইন আইটেম হিসেবে দেখাবো। দ্যাট অলসো উই এগ্রিড, এটা নিয়ে কোনো ডাউট নাই। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে অ্যামাউন্টটা কত হবে, মানে আমার মেজারমেন্টটা কত হবে, মানে সেটাকে আমি ইনিশিয়ালি কত টাকায় দেখাবো, সাবসিকুয়েন্টলি আমি কত টাকায় দেখাবো। দ্যাট আর দ্য পয়েন্ট অফ কোয়েশ্চেন্স দ্যাট উই নিড টু আস্ক টু অ্যাড্রেস আইএফআরএস 5। আমি কি বুঝতে পারছি কথা? ওকে, এখন আপনি খেয়াল করে দেখেন যে আমাদের এখানে এই অ্যাসেট হেল্ড ফর সেল আকারে দেখাতে হলে হোয়াট উই নিড টু ডু, হোয়াট উই নিড টু ডু দ্যাট ইজ মেন বাই যে কোন কন্ডিশন গুলো আমাকে মিট করতে হবে এবং কিভাবে আমরা অ্যাসেট হেল্ড ফর সেলের আকারে দেখাবো। তো সেই ক্ষেত্রে আমরা কন্ডিশনসটা দেখবো, বাট এই কন্ডিশনটা দেখার আগে যে দুইটা কোয়েশ্চেন আমি করলাম ওই দুইটা কোয়েশ্চেন আমরা আগে আনসারটা দিয়ে ফেলি। একটা আনসার আমরা অলরেডি বলে ফেলছি, যেটা হচ্ছে আমরা এই অ্যাসেট হেল্ড ফর সেলকে আর নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে দেখাবো না, দেখাতে পারবো না। এইটাকে আমরা সেপারেটলি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কারেন্ট অ্যাসেটের আন্ডারে দেখাবো এবং আমার টাইটেল হবে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, মানে অ্যাসেট হেল্ড ফর সেল যেটাকে আমরা বলি। তার মানে এটা হচ্ছে নাম্বার ওয়ান কোয়েশ্চেন ছিল। নাম্বার টু কোয়েশ্চেন ছিল ওকে ফাইন, এটাকে আমরা সেপারেটলি দেখাবো, বাট অ্যামাউন্টটা কত হবে, অ্যামাউন্টটা কত হবে সেইটার আনসারটা আমরা কিভাবে পাচ্ছি, সেটার আনসারটা পাচ্ছি measured should be measured at lower of carrying value and fair value less cost to sell। দেখেন তো এই মেজারমেন্ট ভ্যালুর সাথে আপনি ইম্পেয়ারমেন্টের একটা ছোট মানে কানেকশন খুঁজে পান কিনা, ইম্পেয়ারমেন্টটা কি অটোমেটিক্যালি এখানে আমার কানেক্ট হয় কিনা। কেননা ইম্পেয়ারমেন্ট লসও কিন্তু আমরা ঠিক একইভাবে মেজার করি। যেহেতু আমি অ্যাসেটটা সেল করে দিচ্ছি এবং যেহেতু আমি অ্যাসেটটা সেল করব বলে ডিসাইড করেছি, সেই ক্ষেত্রে এটা একটা বড় ইন্ডিকেটর টু চেক দ্য ইম্পেয়ারমেন্ট। দ্যাট ইজ ওয়াই আমার এই মেজারমেন্টটা ইট ইজ কমপ্লিটলি কানেক্টেড উইথ দ্য ইম্পেয়ারমেন্ট লস থিং। তার মানে আমি যখন আমার অ্যাসেটটাকে দেখাইছি সেটার যে ক্যারিং ভ্যালু, এবং আমি আমার এই অ্যাসেটটাকে যেহেতু এখন আর ইউজ করব না, আমি এখন এটাকে সেল করে দিব। যদি ইউজ করতাম তাহলে এটার ভ্যালু ইন ইউজটা আমি বের করতাম। তাহলে এখানে কেন ভ্যালু ইন ইউজটা আসছে না, বিকজ এটা আমি আর কন্টিনিউয়াসলি ইউজ করব না, মাই পারপাস ইজ অনলি টু সেল ইট অফ। সেক্ষেত্রে আমরা এটাকে ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল বলছি, এবং এই দুইটার মধ্যে যেটা লোয়ার হবে সেই অ্যামাউন্টটাকে আমরা কনসিডার করব অ্যাজ অ্যাসেট হেল্ড ফর সেল আকারে। সে ফর এক্সাম্পল আমরা একটা ছোট এক্সাম্পল এখানে কনসিডার করতেই পারি যে আমার ক্যারিং ভ্যালু হচ্ছে $1,00,000, আমি যে অ্যাসেটটাকে হেল্ড ফর সেলে নিয়ে আসি সেটা ক্যারিং ভ্যালু হচ্ছে $1,00,000, এবং ওই অ্যাসেটটা আমি যদি সেল করি ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল পাবো আমি হচ্ছে $90,000। এখন আমার কোশ্চেন হচ্ছে আমি আমার অ্যাসেটটাকে তো এতদিন পর্যন্ত $1,00,000 দেখায় আসছি এবং ক্যারিং ভ্যালু $1,00,000 ছিল, বাট এটার ফেয়ার ভ্যালু এখন $90,000। নাও কোয়েশ্চেন উইল কাম যে এই $90,000 অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে। এখন এটা তো বলতে গেলে ইয়ার এন্ডে তখন আমি যেটা এটাকে একটা ইম্পেয়ারমেন্ট দেবো না একটা। দ্যাটস মাই কোয়েশ্চেন, মানে আই এম আস্কিং দ্যাট কোয়েশ্চেন অর আর ইউ আস্কিং মি? স্যার সিনারিওটা না, আরেকবার একটু আমি বলুন, সিনারিওটা আবার বলছি, হ্যাঁ সিনারিওটা খেয়াল করেন। আমি অলরেডি ডিসিশন নিয়ে ফেলছি, কন্ডিশন ফুলফিল করেছে, এটাকে আমরা অ্যাসেট হেল্ড ফর সেল আন্ডারে রাখবো। হ্যাঁ, আমি যখন অ্যাসেট হেল্ড ফর সেল আন্ডারে রাখবো, নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, ওকে, এই অ্যাসেটটাকে আমি হেল্ড ফর সেলের আন্ডারে রাখবো, যে অ্যাসেটটা এতদিন ধরে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের আন্ডারে ছিল এবং যেটার ক্যারিং ভ্যালু ছিল হচ্ছে $100,000।
and at the measurement date the fair value less cost to sell is $90,000. Now my question is, আমি আমার এই অ্যাসেটটাকে কিভাবে, how can or how much should I record in the financial statements or what will be the accounting entry, whatever, আপনি যেটাই বলেন আমাকে, একই কথা। স্যার 90,000 টা ইয়ে করব, আমি নামায় নিয়ে আসবো আমার অ্যাসেটের ভ্যালুটা। ওকে, সো এখানে আমার কোশ্চেনটা কি ছিল, মানে আমার মেজারমেন্টের মেইন টেকনিকটা কি ছিল, যে এটাকে আমরা দেখাতে পারবো লোয়ার অফ কস্ট অ্যান্ড এনআরবি, রাইট? জি স্যার। ওকে, এনআরবি মিনস আমরা এখানে বলতে বোঝাচ্ছি আসলে ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেলস, এটাকে আমরা আসলে এনআরভি হিসাবেও চিন্তা করি অনেক সময়, এটা সমস্যা নাই আমাদের। তাহলে আমরা এটার টেকনিকটা জানি যে ইট শুড বি, দ্য অ্যামাউন্ট শুড বি lower of carrying value and fair value less cost to sell, CTS. ওকে, এখন আমার ক্যারিং ভ্যালু কত আছে? $1,00,000 এবং আমার ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল কত আছে? $90,000। তাহলে আমাকে কতটুকু মানে ভ্যালু হিসেবে কনসিডার করতে হবে কত? স্যার 90,000, আর বাকি 10,000 চলে যাবে স্যার ইমপেয়ারমেন্টে। Yes, absolutely right. You were absolutely right. তাহলে এখন আমরা এটার অ্যাকাউন্টিং এন্ট্রি কিভাবে করব? So the amount should be presented as asset held for sale, non-current asset held for sale under current asset, right? Is $90,000. কেউ কি ডিসঅ্যাগ্রি করেন এর সাথে? মানে ডু ইউ ডিসঅ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট, যেটা বললো ভাইয়া অথবা আমরা যেটা বললাম? কারো কি ডিসঅ্যাগ্রিমেন্ট আছে? নো। কোনো ডিসঅ্যাগ্রিমেন্ট নাই। And the impairment loss of $10,000 should be recognized in the statement of profit or loss immediately, right? এটা আমাকে ইমিডিয়েটলি রেকগনাইজ করতে হবে। সবাই এগ্রিড? এখন আপনারা এখানে আমার একটা কনফিউশন ছিল একটু। বলেন। মানে কনফিউশন না, মানে যেটা কমেন্ট আর কি। এখানে তো আমরা 10,000 টা আমরা একটা ইম্পেয়ারমেন্ট শো করলাম, মানে টাইটেল হেডটা দিলাম ইম্পেয়ারমেন্ট। তো এখানে কি আমরা এটাকে রিভ্যালুয়েশন লস হিসেবে দেখানো যেত না? মানে এটার কি রিভ্যালুয়েশন লসের কথা বলছেন আপনি? জি, যদি ইন কেস বলা হলো যে আমার ক্যারিং ভ্যালু 1,00,000 এবং আমার ফেয়ার ভ্যালু আমরা লেস আমরা কস্ট টু সেল আমরা হচ্ছে তো আসলে 90,000। আমরা তো ওই কাজটাই করতেছি, বাট আমরা ওইটাকে রিভ্যালুয়েশন লস বলি না, আমরা তো এটাকে ইম্পেয়ারমেন্ট লস বলি। আমরা কিন্তু আসলে ওই না মানে সেম কাজটাই আমরা করলাম। একটা ক্যাচ আছে না, যে আমাদের প্রতি বছরে আমাকে আচ্ছা, একটা ওইটার কথা অ্যাসেটকে বলছেন? ওইটা এক্সামিন করতে হবে। ওইটা আমি আসছি এই জায়গাটাতে, সাবসিকুয়েন্টলি আপনাকে এইটার মেজারমেন্ট করতেই হবে। আমি ওই জায়গাটাতে আসবো, মানে জায়গাটাতে আমি আসছি, নো ওয়ারিস। হ্যাঁ, আমি জায়গাটাতে আসছি, মানে আপনার কোশ্চেন আমি বুঝতে পারছি, আমি আসতেছি ওই জায়গাটাতে। বাট আমি জাস্ট এই জায়গায় এতটুকু বোঝার চেষ্টা করতেছিলাম, এবং এখন এসে আমরা একটু দেখতে চাই যে এটার অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে। আপনার ওই পয়েন্ট আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই। অ্যাকাউন্টিং এন্ট্রি মানে কি হবে? আমার প্রিভিয়াস কোয়েশ্চেনটা ছিল যে এখানে শুধু ইম্পেয়ারমেন্টটাই কেন হলো? এখানে তো আমি ধরেন আমি আমাদের আগের কনসেপ্ট রিভ্যালুয়েশন যদি অনুযায়ী থাকে, হ্যাঁ, রিভ্যালুয়েশনটা হতে সে পারতো। আমি আসতেছি। আমি আপনার কোশ্চেনটা একটু ছোট অ্যান্সার দিয়ে আমি এখানে চলে আসি। সেটা হচ্ছে আমরা অ্যাজিউম করে নিয়েছি এটা আসলে কস্ট মডেলেই ছিল এতদিন ধরে। হ্যাঁ, কস্ট মডেলে ছিল, মানে প্রিভিয়াস এটার রিভ্যালুয়েশন মডেল ছিল না। দ্যাট এখন কি ঠিক আছে আপনার কথা? কস্ট মডেলে থাকলে তো আর জি, এটার কস্ট মডেল। প্রিভিয়াস কোনো রিভ্যালুয়েশন হিস্টরি থাকার কথা না, কথা কি? না না, বিকজ এটা হিস্টোরিক্যাল কস্ট, তাই। কস্ট ছিল, রাইট, হিস্টোরিক্যাল কস্ট ছিল, এটার প্রিভিয়াস কোনো রিভ্যালুয়েশন আপওয়ার্ড রিভ্যালুয়েশন রিজার্ভ থাকার কথা না, ছিল না। এগ্রি? জি, এগ্রি। জাস্ট এই কস্ট মডেল বলার কারণে জিনিসটা ইম্পেয়ারমেন্ট হয়েছে অ্যাকচুয়ালি।
ইয়াস, যদি কস্ট মডেল না থাকতো সেক্ষেত্রে কি হবে, আমরা আপনার ওই কোশ্চেনটার অ্যান্সারে যাচ্ছি, বাট বিফোর দ্যাট আমাকে একটু এটার ডাবল এন্ট্রি বলেন, অ্যাকাউন্টে এন্ট্রিটা বলেন, এই ক্ষেত্রে এটার অ্যাকাউন্টে এন্ট্রি কি হবে? এখানে হবে ইম্পেয়ারমেন্ট লস ডেবিট এন্ড আমার ইম্পেয়ারমেন্ট অ্যাসেট লস, ক্রেডিট হবে ইম্পেয়ারমেন্ট লস, স্টেটমেন্ট অফ প্রফিট আর লস ডেবিট। কত টাকা ইম্পেয়ারমেন্ট লস হলো? 10,000। 10,000. And what will be the credit entry? ক্রেডিট এন্ট্রি হবে অ্যাসেট ক্রেডিট। Just 10,000. আপনি তো নন কারেন্ট জি অ্যাসেট হেল্ড ফর সেল হিসেবে দেখাচ্ছেন কত? 90,000। 90,000। তাহলে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল হিসেবে ডেবিট হবে কত? ও আচ্ছা, হ্যাঁ আমি তো মানে অ্যাসেটের ক্লাসিফিকেশনটাই চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিচ্ছেন, রাইট? নাও গোয়িং জি ফরওয়ার্ড জি দিস উইল বি ইউর IFRS 5, রাইট? জি। ওকে, আর IAS 16 যেটা আছে ওটা আমার ক্রেডিট হয়ে আমার যাবে আই থিঙ্ক 1 প্রপার্টি লাখ। প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ক্যারিং ভ্যালু যেটা ছিল IS 16, that should be derecognized, right? That is 100,000 জি জি credit. আমরা কি সবাই বুঝতে পারলাম এই কথাটা? অ্যাগ্রিড? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলতে পারি, কোনো সমস্যা না। এখানে আমার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে অ্যাসেট সেকশনটা, হুম, এখানে আমার নেট এফেক্টটা থাকবে 10,000 লস। নেট 10,000 লস, বেসিক্যালি এটা আমার ওই রিটার্ন আর্নিংস এর ওইখানে চলে যাবে। মানে টেকনিক্যালি কি ওখানে হবে, চলে আমার যাচ্ছে আর কি। নন কারেন্ট অ্যাসেট থেকে কমে যাবে 1 লাখ এবং কারেন্ট অ্যাসেট অ্যাড হবে 90,000, তাহলে 10,000-এর একটা গ্যাপ থাকবে, সেটা 90,000 আমার গ্যাপ থাকবে আর রিটার্ন কি। আর্নিংস কমে যাবে, দ্যাটস ইট। এবং রিটার্ন আর্নিংস কিভাবে কমবে, ওই যে ঠিক যেভাবে আমরা একটু দেখলাম, লসের কারণে আর কি। জি লসের কারণে, এক্স্যাক্টলি। এখন আপনার কোশ্চেনে আমি আসি, নেক্সট কোশ্চেন যেটা আপনি করতে চাচ্ছিলেন সেটা হচ্ছে, আমরা এতক্ষণ কনসিডার করলাম এটা বেসিক্যালি হচ্ছে আমার কস্ট মডেলে ছিল, দ্যাট ইজ ওয়াই এটার প্রিভিয়াস কোনো আমার হিস্টোরিক মানে হিস্টোরি ছিল না অ্যাজ এ রিভ্যালুয়েশন সারপ্লাস। নাও হোয়াট ইফ যদি এই অ্যাসেটটা প্রিভিয়াসলি রিভ্যালুয়েশন মডেলে থাকতো এবং সেই রিভ্যালুয়েশন যদি আপওয়ার্ড থাকতো, মেবি দ্য প্রিভিয়াস রিভ্যালুয়েশন আপওয়ার্ড ওয়াজ 8,000, তাহলে কি হইতো সিচুয়েশনটা? প্রিভিয়াস যদি রিভ্যালুয়েশন আপওয়ার্ড থাকতো হুম, আর এই বছর যদি এটার কোনো রিভ্যালুয়েশন লস থাকতো যেটা লস 10,000 এখানে 10,000 হলো, এক্স্যাক্টলি সেম যেভাবে আছে, তাহলে জাস্ট আমরা প্রথমে অ্যাসেটটাকে রিডিউস করতাম আপ টু দ্য রিভ্যালুয়েশন যেটা ছিল 8,000 লেস করব রিভ্যালুয়েশন এন্ড রিজার্ভ অ্যাডিশনাল 2,000টা। অর সারপ্লাস যদি জি 8,000 থাকে, হ্যাঁ, দেন হোয়াট উইল ইউ ডু? এখানে রিভ্যালুয়েশন রিজার্ভটা আমরা রিডিউস টু 0 করে দেব। আমি সবাইকে কি বুঝাইতে পারছি? সবার কি কনফিউশন আছে একটু যদি বলি স্যার আমরা এটা এটা। মানে ইম্পেয়ারমেন্ট লস যেভাবে ট্রিটমেন্ট করি ওভাবেই তো স্যার, মানে যদি এক্স্যাক্টলি, রিভ্যালুয়েশন রিজার্ভ থাকে ওইটাকে আমি কমায় তারপর বাকি যেটা তারপরে থাকবে আমরা সেটাকে এক্স্যাক্টলি বিএনএল। এক্স্যাক্টলি এই জন্য আমি আপনাদেরকে বলেছি যে IFRS 5 এর সাথে আমি থিওরিটিক্যাল পার্টটাতে যাচ্ছি, বাট IFRS 5 এর সাথে IAS 36 এর যে একটা দারুণ কম্বিনেশন আছে, কানেকশন আছে, এই কথাটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। ঠিক রকি যে কথাটা বললো, যদি রিভ্যালুয়েশন সারপ্লাস থাকতো দেন উই হ্যাভ টু adjust 8,000 at first, then we can adjust 2,000 as impairment loss. মানে আমার বেসিক্যালি বাকি সব ডাবল এন্ট্রি এরকমই থাকতো, খেয়াল করে দেখেন বাকি ডাবল এন্ট্রি গুলো খুব চেঞ্জ হইতো না, নন কারেন্ট অ্যাসেট ফর সেলে আমার 90,000 থাকতো, বাট এই যে ইম্পেয়ারমেন্ট লস আমি 8,000 বেসিক্যালি বললাম ডেবিট, এই 8,000 ডেবিট না হয়ে এটা হয়ে যেত রিভ্যালুয়েশন রিজার্ভ ডেবিট 8,000, জাস্ট বাকি সব অ্যাজ ইট ইজ থাকতো। দ্যাট মিনস আমরা ঠিক যেভাবে ইম্পেয়ারমেন্ট লসের অ্যাডজাস্টমেন্টটা দিয়ে থাকি কানেক্টিং উইথ IAS 16, ঠিক সেই কথাটাই আমরা এখানে বলার চেষ্টা করছি। রকি এখন ক্লিয়ার আপনি ভাই? আপনার তো জি এই জি এই ক্লিয়ার। কনফিউশনটাই আর ছিল। স্যার জাস্ট আরেকটা জিনিস, রিভ্যালুয়েশন রিজার্ভ তো কখনো নেগেটিভ ব্যালেন্স হয় না, না রাইট? না না, রিভ্যালুয়েশন রিজার্ভটা দ্যাটস আলটিমেটলি ওয়াই ওই কারণে এটা এটাকে আমরা টোটালি রিডিউস টু 0 করে দিই। রিডিউস টু জিরো করে দেন এটা ইম্পেয়ারমেন্টে চলে যায়, মানে বাকি যে রিমেইনিং অ্যাডিশনাল অ্যামাউন্টটা সেটা চলে যাবে ইম্পেয়ারমেন্টে। ইম্পেয়ারমেন্ট লসে চলে যায়, রাইট, এক্স্যাক্টলি। মানে জাস্ট আমার যে অ্যাকচুয়াল যে অ্যামাউন্ট যে 10,000টা এটা আমার দুটো টাইটেল হেডে জাস্ট ভাগ হয়ে যাচ্ছে। রাইট, একটা রিভ্যালুয়েশন রিজার্ভের সাথে ভাগ হয়ে যাচ্ছে
আরেকটা হচ্ছে আমার ইম্পায়ারমেন্ট লস হিসেবে প্রফিট অ্যান্ড লসে চলে যাচ্ছে, যেটার ইম্প্যাক্টটা রিটেন আর্নিংসে হিট করতেছে। মানে জাস্ট ক্লাসিফিকেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সবাই কি আমরা ক্লিয়ার? খুব কমপ্লিকেটেড কিছু বলার চেষ্টা করতে চাচ্ছি না, বাট দোজ আর দ্য সিম্পল থিং। ওকে, তাহলে আমরা ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এখন আসি যে পরের যে ব্যাপারটা, পরের ব্যাপারটা কি, যে আমি আমার অ্যাসেট হেল্ড ফর সেল আকারে দেখালাম। অফকোর্স আমি দেখাতে পারবো তখনই যখন কিছু সার্টেন কন্ডিশন, সার্টেন ক্রাইটেরিয়া মিট করবে। এবং এটা কিভাবে দেখাবো সেটাও আমরা দেখলাম, ক্যালকুলেশন কিভাবে হবে সেটাও আমরা দেখার ট্রাই করলাম। নাও নাও ইটস হাই টাইম টু আন্ডারস্ট্যান্ড when we can actually keep it under held for sale. So there is some conditions, there are three conditions behind this, যে আমি এই তিনটা কন্ডিশন মিট করলেই বেসিক্যালি এটাকে হেল্ড ফর সেল আকারে রাখতে পারবো। আর যদি এই তিনটা কন্ডিশনের একটাও মিট না করে এটাকে আমরা হেল্ড ফর সেল আকারে রাখতে পারবো না। দ্যাট ইউ অলরেডি নো, এটা আসলে নতুন করে আর খুব অ্যাডিশনাল কিছু বলার নাই, কেননা এটা আপনারা এফআরএও একইভাবে পড়ে আসছেন। বাট এফআরএ কিন্তু এত ডিটেলস ডিসকাশনটা করা লাগে না, এই যেটা ব্রেইন স্ট্রম করতে হচ্ছে আমাদের, যে এটা কস্ট মডেল হলে কি হবে, রিভ্যালুয়েশন মডেল হলে তখন আমরা এটাকে কিভাবে অ্যাডজাস্ট করব, অ্যান্ড রিমেইনিং পার্টটাকে কিভাবে ইম্পায়ারমেন্ট লস হিসেবে আমরা ডাবল এন্ট্রির মাধ্যমে অ্যাডজাস্ট করবো। সো এই কথাগুলো আমরা এত এত টেকনিক্যালি চিন্তা করতাম না, কেননা এফআরএ ইট ওয়াজ লাইক ভেরি অ্যাভারেজ একটা কোয়েশ্চেন আসতো, খুবই সিম্পল একটা কোয়েশ্চেন আসতো, এবং জাস্ট ক্যালকুলেশন ওয়াজ লাইক হাউ টু ক্যালকুলেট দ্য ক্যারিং ভ্যালু অর হাউ টু ক্যালকুলেট দ্য measurement value of held for sale, that is lower of carrying value and held for sale, like fair value less cost to sales. So that was the part. Now আমরা কন্ডিশনস গুলা দেখবো, তিনটা মেইন কন্ডিশনস, একটু ভালো করে খেয়াল করবেন। এই তিনটা কন্ডিশনের মধ্যে আবার একটা কন্ডিশনস আছে, দ্যাট ইজ নাম্বার 2, হাইলি প্রবাবল। এই হাইলি প্রবাবল হওয়ার জন্য আমাকে আবার অ্যাডিশনাল 5টা ক্রাইটেরিয়া, 5টা কন্ডিশনস চেক করতে হয়। সো মেইনলি আমাদের টোটাল ওভারঅল 8টার মতো কন্ডিশনস, এর মধ্যে মেইন কন্ডিশনস 3টা, সাব কন্ডিশন হচ্ছে আরো 5টা। তাহলে মেইন কন্ডিশনসটা কি? নাম্বার 1, the asset should be available for immediate sales in its present conditions, allowing for terms that are usual or customary. মানে হচ্ছে আপনার সিগনিফিকেন্ট কোনো কাস্টমাইজেশন করতে হবে না, আপনি অ্যাসেটটা ঠিক যে অবস্থানে আছে, যে কন্ডিশনে আছে, যে লোকেশনে আছে, সেখান থেকেই চাইলে আপনি অ্যাসেটটা সেল করে দিতে পারবেন। দ্যাট ইজ নাম্বার 1, দ্যাট ইউ ক্যান সেল ইট ইমিডিয়েটলি। নাম্বার 2, সেল মাস্ট বি হাইলি প্রবাবল। পরের লাইনটা খেয়াল করে দেখেন, that it is expected, that it is estimated that the sale will be held within next 1 year। এবং নেক্সট 1 ইয়ার বলতে আমি ঠিক যে ডেটে ক্লাসিফিকেশন করছি এটাকে হেল্ড ফর সেলে, সেখান থেকে আমাকে অ্যাজিউম করতে হবে যে 1 বছরের মধ্যে আমি এটা সেল করে দিতে পারবো। ওকে, দ্যাট ইজ নাম্বার 2। তার মানে নাম্বার 2 হচ্ছে সেল মাস্ট বি এক্সপেক্টেড টু বি সেল, লাইক ইট মাস্ট এক্সপেক্টেড টু বি সেল in next 1 year, and that is concept of highly probable। এই 1 ইয়ারের মধ্যে আমি সেল করতে পারবো, এটার হাইলি প্রবাবিলিটি থাকতে হবে। and এই হাইলি প্রবাবিলিটিটা কিভাবে আমরা চেক করব, সেটা আমরা আবার অ্যাডিশনাল 5টা কন্ডিশনস আছে, সেই কন্ডিশনস গুলাকে আমরা ক্রস চেক করার জন্য দেখবো। নাম্বার 3, ইট হ্যাজ টু বি জেনুইনলি সোল্ড। মানে হচ্ছে আপনার এটা অ্যাবান্ডন কোন অ্যাসেট হলে এটা হবে না। অ্যাবান্ডন অ্যাসেট কি, সেটার একটা পারফেক্ট এক্সাম্পল অথবা ডেফিনেশন আমাদের ব্র্যাকেটে লেখা আছে। অ্যাবান্ডন মানে আমরা জানি সবাই, দ্যাট ইজ আ সর্ট অফ পরিত্যক্ত ভাবে পড়ে থাকে যে অ্যাসেট গুলো, যেখান থেকে কোনো ইকোনমিক বেনিফিট আসে না, সেটাকে আমরা বলি অ্যাবান্ডন অ্যাসেট। মানে আপনার এমন কোন একটা মেশিন যেটা আসলে অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ফ্যাক্টরিতে পড়ে আছে এবং সর্ট অফ লাইক খুব কি বলে ডাস্ট পড়ে গেছে। যেমন আপনারা এটার একটা লাইভ এক্সাম্পল চিন্তা করতে পারেন, কোন থানার সামনে দিয়ে যদি যান দেখবেন যে ভাঙাচোরা মোটরসাইকেল গুলো, যদিও এটা ওদের না, বাট দোজ নেচার অফ মানে ফিজিক্যাল কন্ডিশনস, মানে এগুলাকে আসলে আমরা অ্যাবান্ডন বলি। তার মানে অ্যাবান্ডন অ্যাসেটকে আমরা কখনোই হেল্ড ফর সেলের আন্ডারে রাখতে পারবো না। এই জায়গাটাতে অনেকে ম্যানিপুলেশন করে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যে অনেক সময় যেটা করে অনেক কোম্পানি, তারা তাদের অ্যাসেটটাকে ওভারস্টেট করার জন্য অ্যাবান্ডন অ্যাসেটকে অ্যাসেট হিসেবে দেখায়, যেটা আসলে কোনো ফিউচার ইকোনমিক বেনিফিট পাওয়া যায় না,
এবং যেটা উইদিন 1 ইয়ারের মধ্যে আসলে সেল করেও আমি কোনো ইকোনমিক বেনিফিট পাই না। সো এই হচ্ছে 3টা কন্ডিশনস। নাম্বার 1, ইট হ্যাজ টু বি অ্যাভেলেবল ফর ইমিডিয়েট সেলস। Number 2, it has to be highly probable that the sale will be expected in next 12 months, and it has to be genuinely sold. It not should be an abandoned asset. Okay. Now the additional requirement for highly probable is highly probable হওয়ার জন্য আমার কি কি ক্রাইটেরিয়া মিট করতে হবে, সেটার জন্য আমার মেইনলি 5টা কন্ডিশনস, বেসিক্যালি 5টা কন্ডিশন হচ্ছে রিলেটেড টু সেল অ্যাক্টিভিটিস, মানে আপনি অ্যাসেটটাকে অ্যাকচুয়ালি সেল করতে চান, এইটার রিলেটেড কি কি অ্যাক্টিভিটিস আপনি করছেন। নাম্বার 1, ম্যানেজমেন্ট ইজ কমিটেড টু প্ল্যান টু সেল। অফকোর্স ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল থাকতে হবে, ম্যানেজমেন্টের কমিটমেন্ট থাকতে হবে, ম্যানেজমেন্ট এটার জন্য অফকোর্স তারা একটা এঙ্গেজমেন্ট করবে। ইট হ্যাজ টু বি দেয়ার ইজ আ রিটেন এঙ্গেজমেন্ট এগ্রিমেন্ট, ইট শুড নট বি এনি ড্রাফট এগ্রিমেন্ট। তার মানে হচ্ছে এটার একটা কমিটমেন্ট বাই ম্যানেজমেন্ট হইতে হবে, দ্যাট ইজ অ্যাপ্রুভ বাই দ্য বোর্ড, যে তারা এটা সেল করতে চায়। নাম্বার 2, অ্যাক্টিভ প্রোগ্রাম টু লোকেট আ বায়ার। অফকোর্স অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, এবং এজেন্সি হইলে এজেন্সির মাধ্যমে এটা আইডেন্টিফাই করে তারপরে সেল করার জন্য ইনিশিয়েট করতে হবে, এবং অ্যাডভার্টাইজমেন্ট গুলো অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেলে হইতে হবে। আপনি যেই চ্যানেলে দিলে এটা সেল করা পসিবল সেটাতে অফকোর্স আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। নাম্বার 3, সেল প্রাইস ইজ রিজনেবল কম্পেয়ার টু ইটস কারেন্ট মার্কেট ভ্যালু। অবভিয়াসলি সেল প্রাইসটা আপনার রিজনেবল হইতে হবে, মানে এটা ফেয়ার ভ্যালু হইতে হবে। যেমন ধরেন কোন একটা অ্যাসেটের ভ্যালু হচ্ছে, মার্কেট ভ্যালু ফেয়ার ভ্যালু হচ্ছে $1,00,000, বাট আপনি এটা চেয়ে বসে আছেন হচ্ছে $10,00,000, যেটা কখনোই আসলে কেউ কোনো বায়ার কিনবে না। সো অফকোর্স দ্যাট হ্যাজ টু বি $1,00,000, সেটা হয়তো বা 10% বেশি আপনি চাইতে পারেন, 1,10,000 চেতে পারেন, দেন নেগোশিয়েট করে এটা 1,00,000 হবে। দ্যাট ইজ কল দ্য রিজনেবল প্রাইস। হ্যাঁ, নাম্বার 4, যেটা আমরা একটু আগেই বলছি, দ্যাট ইজ এক্সপেক্টেড টু সেল উইদিন 1 ইয়ার, মানে 12 মান্থের মধ্যে আপনি সেল করবেন, এটার এক্সপেকটেশন থাকতে হবে। অ্যান্ড নাম্বার 5, আপনার ইয়ার এন্ডে এসে, মানে 12 মান্থ পরে অথবা লাইক যখন আপনি রিক্লাসিফাই করছেন, তখন এটা কোনোভাবেই আপনার ম্যানেজমেন্টের ইন্টেনশন চেঞ্জ হওয়া যাবে না, মানে ম্যানেজমেন্ট স্টিল তার ঠিক আগের ইন্টেনশনই থাকবে যে এটাকে সে সেল করবে ইমিডিয়েটলি, এবং এটা উইদিন 1 ইয়ারের মধ্যে সেল করবে, এবং সেই ক্ষেত্রে সিগনিফিকেন্ট কোনো কিছু চেঞ্জ হবে না। সেই ক্ষেত্রে এটাকে আমরা হেল্ড ফর সেল আকারে রাখতে পারবো। এখন এখানে কোয়েশ্চেন আসে হচ্ছে যে আমরা যে কন্ডিশনস গুলো দেখলাম, এটা আসলে ঘুরে ফিরে ওই একটাই, ইট ইজ অ্যাভেলেবল ফর ইমিডিয়েট সেলস, অ্যাক্টিভ প্রোগ্রাম থাকতে হবে এটাকে সেল করার জন্য, এবং ফাইনালি এটা আমার সেল করার ইন্টেনশন থাকতে হবে উইদিন নেক্সট 12 মান্থ। সো দোজ আর দ্য মেইন কন্ডিশনস। এই কন্ডিশনস সবগুলাই মিট করতে হবে, দ্যাট ইজ নাম্বার 1। এখানে একটা কন্ডিশনও যদি মিট না হয়, যেমন সে ফর এক্সাম্পল যদি এরকম হয় যে আপনি সেল প্রাইসটা যেটা দিলেন সেটা রিজনেবল না, তাহলে যদি সেল প্রাইসটা রিজনেবল না হয়, অফকোর্স আপনি আপনার কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারবেন না, এবং কাস্টমার অ্যাট্রাক্ট না হলে কাস্টমারের সাথে আপনার নেগোসিয়েশন হবে না, এন্ড অফকোর্স নেগোসিয়েশন না হলে ইউ আর নট গোনা সেল দ্য অ্যাসেট। সো এটা খুব কানেক্টেড। আপনি যদি অ্যাক্টিভ প্রোগ্রাম না করেন, আপনি যদি অ্যাডভার্টাইজমেন্ট না করেন, অফকোর্স এটা আপনার সেল হবে না। সো 1 বছরের মধ্যে সেল হইতে হবে, এটার একটা এক্সপেকটেশন এস্টিমেশন আপনাকে রাখতে হবে। তাহলে আমরা যখন অ্যাসেটটাকে রিক্লাসিফাই করার ডিসিশন নিলাম, সেই ডেটে আমার এই কন্ডিশনগুলো মিট করতে হবে। মিট করলেই এটাকে আমরা হেল্ড ফর সেলের আন্ডারে ট্রিট করতে পারবো, এবং সেই ক্ষেত্রে এটা কিভাবে ট্রিট করব এটা আমরা একটু আগেই দেখলাম। এটা আমরা মেজার করব লোয়ার অফ ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল অ্যান্ড ক্যারিং ভ্যালু অ্যাজ পার দ্য রিলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আর আমরা একটু আগেই দেখলাম যদি ক্যারিং ভ্যালু হায়ার হয় ফেয়ার ভ্যালুর থেকে, তাহলে আমাকে ইমিডিয়েটলি একটা ইম্পেয়ারমেন্ট লস পিএনএল এ চার্জ করতে হবে, দ্যাট ডিপেন্ডিং অন দ্য মডেল উই হ্যাভ বিন ইউজিং। আমার যদি কস্ট মডেল হয় তাহলে ইম্পেয়ারমেন্ট লস ডিরেক্টলি চলে যাবে, বাট যদি রিভ্যালুয়েশন মডেল থাকে এটার, সেক্ষেত্রে আমাকে আগে চেক করতে হবে প্রিভিয়াসলি এটার রিভ্যালুয়েশন কোনো আপওয়ার্ড ছিল কিনা, নাকি এটার previously downward ছিল। So based on that actually we will recognize or we will measure that subsequent thing. Now subsequently আমরা কি করব, that is an important part under IFRS 5. Subsequently একটা পয়েন্ট একটু মনে রাখবো, আমরা ঠিক যেই ডেটে অ্যাসেটটাকে ডিসাইড করলাম, রিক্লাসিফাই করলাম হেল্ড ফর সেল আকারে, সেই ডেটের পর থেকে এই অ্যাসেটটাকে আমার আর কোনো ডেপ্রিসিয়েশন করতে হবে না, কেননা আমি আর অ্যাসেটটাকে আমার ওয়্যার অ্যান্ড টিয়ার এর পারপাসে ইউজ করছি না। সো সেই ডেট থেকে এটার আর কোনো ডেপ্রিসিয়েশন অর অ্যামোর্টাইজেশন হবে না, দ্যাট ইজ
দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বাকি জিনিসগুলো সব সিম্পল অ্যাজ ইট ইজ। সেটা হচ্ছে আমি যখন সাবসিকুয়েন্টলি এটা মেজার করব ইয়ার এন্ডে, আমি অবভিয়াসলি রিভিউ করব আমার অ্যাসেটের ক্যারিং ভ্যালু এবং ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল এটা ঠিক আছে কিনা। এখানে যদি কোনো চেঞ্জ আসে সেই ক্ষেত্রে আমার যদি কোনো ইম্পেয়ারমেন্ট লস অথবা রিভার্সাল থাকে, সেটা অবভিয়াসলি আমাকে আমার ওই ইম্পেয়ারমেন্ট লসের ঠিক যেভাবে রিভার্সাল আমরা করি, ইম্পেয়ারমেন্ট লসের আমরা যেভাবে এন্ট্রিটা দেই সাবসিকুয়েন্টলি, ঠিক সেভাবে আমার সাবসিকুয়েন্ট এন্ট্রিটা এখানে দিতে হবে। সো দ্যাট ইজ হাউ we can treat it under IFRS 5 initial measurement and subsequent measurement. এই পর্যন্ত আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে একটু কোয়েশ্চেনটা করেন। আমি যদি কোয়েশ্চেন্স না থাকে তাহলে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করব, সেটার উপর বেস করে আমরা ডিসকাশনটা সামনের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি রকির কি কোয়েশ্চেন আছে? রকি প্লিজ। স্যার এখানে কোয়েশ্চেনটা ছিল যে সাবসিকুয়েন্ট মেজার বলতে এখানে বোঝাচ্ছি যে আমরা IFRS 5 এ সেটাকে রেকগনিশন করার পর থেকে যে পরবর্তী 1 বছরের টাইমটা তো রাইট। আচ্ছা, এখন এই টাইমের ভিতরে সেই অ্যাসেট থেকে সাপোজ একটা বিল্ডিং কে আমি হেল্ড ফর সেল রাখলাম, এখন এই বিল্ডিংটা আমি যদি এখান থেকে আমার কোনো ইনকাম হয়, এটা কি মানে কিভাবে ট্রিট করা হবে এটা? মানে আপনি ওখান থেকে যদি কোনো ইনকাম করেন, জি কোনো ইনকাম যদি হয় আমার, ওকে, মানে এই 1 বছর আমি ইউজ করলাম না বিল্ডিংটা, এটা আমি ধরেন ইয়াতে দিয়ে দিলাম, আমি কোনো রেন্টে দিয়ে দিলাম আর কি। নাও ইউ আর কনসিডারিং IAS 40, রাইট? মানে ইনভেস্টমেন্ট প্রপার্টি চিন্তা করছেন না? না মানে আপনি যে অ্যাসেটটা সেল করছেন সেটা IAS 40 এর কথা বলছেন, বিকজ আপনি তো IAS 16 এ এটাকে আর ইনকাম করতে পারবেন না। মানে IAS 16 এ তো আর আপনি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে ইউজ করছেন, রাইট? না না না, মানে আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার একটা বিল্ডিং যেটা আমি এতদিন IAS 16 এ রেখেছিলাম, এখন আমি IAS 16 এ রাখলে আপনি IAS 16 এ রাখলে কি কারণে রাখছেন এটা? IAS 16 টা আপনার মানে এটা এখান থেকে আপনি কোনো রেন্টাল ইনকাম পাচ্ছেন, মানে লিজ দিয়ে দিয়েছেন কাউকে, এটা বলতে যাচ্ছেন? না না স্যার, আমি একটু বলি। মানে আপনি যেটা বললেন না যে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, যেটা মানে একটা অ্যাসেটকে IFRS 5 এ রেকর্ড করার পরে পরবর্তী 1 বছরে এই বিল্ডিং থেকে আমার একটা রেন্টাল ইনকাম আসছে, যেহেতু আমি এটা ইউজ করছি না। আমি আপনাকে ওই কোশ্চেনটাই করতেছি, আমি আপনাকে আবার ওই কোশ্চেনটাই করতেছি। আপনি একটু প্লিজ ঠান্ডা মাথায় কোশ্চেনটা বুঝেন। আপনি অ্যাসেটটা এতদিন ধরে কোন IAS এ ফলো করে আসেন, মানে এই অ্যাসেটটাকে? এতদিন 16 প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে ইউজ করেছেন না? জি। তো প্রপার্টি প্ল্যান্ট এন্ড হিসেবে ইউজ করলে আপনি এখান থেকে রেন্টটা পাচ্ছেন কোত্থেকে? আপনি তো এটা আপনার অফিস পারপাসে ইউজ করতেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে ইউজ করতেছেন। মানে আপনি তো ট্রানজিশন 3টা করতেছেন না, আপনি তো IAS 16 থেকে IFRS 5 এ যাচ্ছেন। হ্যাঁ, মানে 5 এ আমি চলে গিয়েছি। হ্যাঁ, তো 5 এ চলে গেলেও আপনি তো ওই অ্যাসেটটা আপনি, আচ্ছা পরবর্তী 1 বছরের কথা আমি বলতেছি, এই অ্যাসেটটা তো আপনি ইউজই করতেছেন, সেল করে দিবেন, বাট ওইখান থেকে তো আপনার রেন্টাল ইনকামটা হচ্ছে না। বাট স্টিল মানে আমি আপনার কোশ্চেনটা বুঝছি, মানে বাট এটা কোশ্চেনটা একটু মানে ডিফারেন্ট ছিল, মানে এত কমপ্লিকেটেড ভাবে চিন্তা না করা। বাট কোশ্চেন হচ্ছে ইন দ্য মিন টাইম যদি কোনো ইনকাম হয় সেটা আপনি P&L এ দেখাবেন, মানে সেখানে যদি রেন্টাল ইনকাম হয়, বাট ইন এ সেপারেট লাইন আইটেম। হ্যাঁ, জি, ইটস নট ইউর অপারেটিং ইনকাম, এটা কিন্তু আপনার অপারেটিং কোনো ইনকাম না। আই থিংক OCI তে আসবে, রাইট? না না, OCI তে না, P&L এ আসবে, এটা আলাদা একটা হাইডিং এ হিসেবে আসবে। আচ্ছা আচ্ছা, ওকে, মানে ইট ইজ নট আদার কম্প্রিহেনসিভ, আনরিয়েলাইজড না। আপনার তো রিয়েলাইজড, আপনি তো রেন্ট দিয়ে টাকা পাচ্ছেন ইমিডিয়েটলি। জি জি, realized but not your ordinary course of operating income. অর্ডিনারি কোর্স অফ বিজনেস এ আসতেছে না এটা। Right. Clear ভাইয়া? জি জি, ক্লিয়ার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখন একটা কোয়েশ্চেন করতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে হোয়াট ইফ আমি 12 মান্থের মধ্যে এই অ্যাসেটটাকে সেল করার কথা ছিল, আমি 12 মান্থের মধ্যে এটাকে সেল করতে পারলাম না, তখন কি হবে? স্যার যদি আমি স্টিল এটা প্রুভ করতে পারি যে আমি আসলে কমিটেড স্টিল আমার প্ল্যান, বাট এক্সটার্নাল কোন ফ্যাক্টরের কারণে আমি আসলে আমার প্ল্যান এক্সিকিউট করতে পারি না অথবা আমি সেল করতে পারি নাই, তাহলে আমি স্টিল এটা IFRS 5 এ দেখাতে পারবো।
ওকে, সবাই কি অ্যাগ্রিড? বাকি সবাই? জি এগ্রিড, বিকজ 1 ইয়ার আমি প্রবাবল ধরেছি, বাট অ্যাকচুয়ালি যেটা পসিবল হয়ে যাবে তা তো না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো আপনাদের তাহলে নলেজ ইজ ক্লিয়ার, সাউন্ড। তার মানে যদি আনকন্ট্রোলেবল কোনো ফ্যাক্টরের জন্য হয়, তাহলে স্টিল আমি যদি প্রুভ করতে পারি, স্টিল আমার যদি এটা ঠিক থাকে যে অফকোর্স এটাকে আমরা বেসিক্যালি নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেলের আন্ডারে রাখতে পারবো, দ্যাটস নট এ প্রবলেম। বাট যদি ইন্টারনাল কোনো কারণে হয়, মানে ধরেন ইন্টারনাল বলতে উইদিন মাই কন্ট্রোল, যেটা আমি চাইলে হয়তো বা কন্ট্রোল করতে পারতাম, মানে যেটা চাইলে আমি হয়তো বা এটাকে সেল অ্যাক্টিভিটি করার কথা, বাট আমি করি না ইচ্ছা করে, তখন এটা আমার পক্ষে আর পসিবল না টু কিপ ইট আন্ডার হেল্ড ফর সেল। দেন এটাকে আমার আবার রিক্লাসিফাই করে নিয়ে যেতে হবে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টে। ইউ গট দ্য পয়েন্ট? তানজিম কি সেটা বলতে চাচ্ছেন মনে হচ্ছে, সরি আমি কথা বলতেছিলাম। তানজিম, তানজিমুল, আপনি কি টাইপ করেছেন কিছু? আমি শিওর না। ওকে, 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 মানে এই কোশ্চেনটাই আপনি করছিলেন, পারফেক্ট। সো তাহলে আমরা আমাদের নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেলের টোটাল হিস্টোরি কি হবে, এটাকে আমরা কিভাবে রেকর্ড করব, এটার মেজারমেন্ট কি হবে, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট কি হবে, উই অল ডিসকাসড, উই অল আন্ডারস্টুড there is no such a problem for held for sale part. Now come to the separate thing like disposal group or discontinued operations. So what will be the accounting treatment, or what will be the accounting entry for discontinued operations? Discontinued operations, always remember this, discontinued operations is a separate major line item of business. That is why you have to calculate a separate gain or loss, that by using separate revenue, separate cost of sales from that discontinued operations in working. and and আপনারা যখন স্টেটমেন্ট অফ প্রফিট অর লস করবেন, যে কথাটা আমরা একটু আগে বলছিলাম রকিকে, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস করার সময় এই ডিসকন্টিনিউড অপারেশনস থেকে যে প্রফিটটা আসছে, এই ডিসকন্টিনিউড অপারেশনস থেকে যে রেভিনিউটা আসছে, ডিসকন্টিনিউড অপারেশনস এর যে টোটাল কস্ট ছিল, সেটাকে আপনার সেপারেটলি একটা লাইন আইটেম হিসেবে দেখাতে হবে। দ্যাট ইজ নাম্বার ওয়ান। তার মানে এটা আপনি আপনার ওই অপারেটিং কোনো এক্সপেন্সের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না। এন্ড নাম্বার টু হচ্ছে, আপনি যে সেগমেন্টের ডিসকন্টিনিউড অপারেশন করছেন, ওই সেগমেন্টের প্রিভিয়াস ইয়ারের যেই রেভিনিউটা ছিল, ঠিক আপনাকে এটার কম্পারেটিভ ফিগারটাও চেঞ্জ করে দিতে হবে। মানে হচ্ছে আপনি এই বছরে তো এটাকে ডিসকন্টিনিউড অপারেশন হিসেবে দেখাচ্ছেন, এবং এই বছরে এটাকে আপনি সেপারেট ক্যালকুলেশন করেছেন, ওয়ার্কিং করেছেন, করে এই বছর থেকে আপনার ডিসকন্টিনিউড, ওই ডিসকন্টিনিউড অপারেশন থেকে আপনার টোটাল রেভিনিউ কত ছিল, টোটাল কস্ট কত ছিল, এবং নেট প্রফিট আপনি কত টাকা গেইন হয়েছে, সেটা আপনি আপনার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আলাদা করে দেখাচ্ছেন, এন্ড সেটার একটা সেপারেট লাইন আইটেম হিসেবে আপনি দেখাচ্ছেন। একইভাবে আপনি আপনার প্রিভিয়াস ইয়ারেও এই অ্যাসেটটার, মানে এই অ্যাসেটটার কথা বলছি আমরা, এই পার্টিকুলার সেগমেন্ট অফ ডিসকন্টিনিউড অপারেশনস এর ক্যালকুলেশনটা একইভাবে কম্পারেটিভ ফিগারও আপনাকে চেঞ্জ করতে হবে। তার মানে হচ্ছে আপনি যখন ডিসকন্টিনিউড অপারেশনের প্রেজেন্টেশন করবেন, তখন আপনাকে এই বছরের ইনফরমেশনটাও চেঞ্জ করতে হবে, ওই রেসপেক্টিভ প্রিভিয়াস ইয়ারের ইনফরমেশনটা আপনাকে চেঞ্জ করতে হবে। সো দ্যাট ইজ দ্য প্রেজেন্টেশন পার্ট অফ ডিসকন্টিনিউড অপারেশনস। এটা থেকে আসলে ম্যাথ ওইরকম ভাবে আমরা খুব একটা পাইনি, ডিসকাশনটাই মোস্টলি আসে, যে কথাটা আমরা এতক্ষণ ধরে বললাম। আহ যদি আপনাদের এই ব্যাপারটা নিয়ে আর কথা না থাকে, কোয়েশ্চেন্স না থাকে, আমরা একটু তাহলে কিছু পাস্ট ইয়ার কোয়েশ্চেন নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে। And যে কোয়েশ্চেন গুলা আমি আবারও বলে নিচ্ছি, এটা অ্যাকাউন্টেন্সি থেকে নেওয়া, অ্যাকাউন্টেন্সির ওইখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসা, এবং সেই অ্যাকাউন্টেন্সির কিভাবে আমরা অ্যাক্সেস করি, মানে আগের অ্যাকাউন্টেন্সিটা যদিও ভালো ছিল, বাট এই অ্যাকাউন্টেন্সিটা যেন কেমন একটু বেশি হিজিবিজি লাগে। সো আপনারা আই বিলিভ ইউজ করতেই পারবেন এটাকে। সো আপনারা একটু চেষ্টা করেন কোয়েশ্চেন গুলা দেখতে, আমরা একটা একটা করে আসি। উম, 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 উম।
2A, ওকে স্যার একটা কোয়েশ্চেন ছিল। প্লিজ। আমরা আমরা যেই পেসে আগাচ্ছি স্যার সেইভাবে আমাদের কবে নাগাদ সিলেবাসটা শেষ হতে পারে? হোপফুলি আমরা একটা মাঝখানে একটা ব্রেক গেল তো আই এম জি প্ল্যানিং যে মোস্ট প্রবাবলি 20 থেকে 25 তারিখের মধ্যে। আমি একটু বলি আমার আসলে আর কয়টা ক্লাস লাগবে টোটাল। আমার ম্যাক্সিমাম আর 10টা ক্লাসের মতো লাগবে, 10 থেকে 12টা ক্লাসের মতো লাগবে। So, আমি যদি 10 থেকে 12টা ক্লাস কথা বলি, আমি আজকে এখন আছি হচ্ছে 30 তারিখ, রাইট? জি স্যার। আমি 2 তারিখ পাচ্ছি, 3 তারিখ পাচ্ছি, 9 তারিখ পাচ্ছি, 10 তারিখ পাচ্ছি, 9, 10, এখানে আবার আরেকটা পাচ্ছি, 7। যদি ওরকম কোনো প্রবলেম না হয় এখানে আমরা 5টা ক্লাস পেয়ে যাচ্ছি। আবার এখানে 3টা পাচ্ছি। হোপফুলি 24-এর মধ্যে আমরা সিলেবাস র্যাপ করতে পারবো, মানে সিলেবাস। Yes. এরপরও আপনাদের 10 দিন টাইম থাকবে, ওইখানে আমরা হয়তো বা আপনাদের প্রবলেম গুলো নিয়ে ডিসকাশন করব। এইবারের ব্যাপারটা আসলে মানে ওভারঅল আমার কারণে কিছুটা প্রবলেম হয়েছে। আসলে আমি যে ফেজে পরের দিকে রিক্যাপটা করতেছিলাম, এই মাঝখানে আমার লাস্ট উইকে আসলে আইটিপির এক্সামটা পড়ে গেছে। মানে আমি এমন Yes. একটা প্রেসারে পড়ে গেলাম, মানে ইভেন দো আই ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর ইট, খুব র্যান্ডমলি আমি পরীক্ষাটা দিছি। আই ডোন্ট নো হোয়াট উইল বি দ্য কেমন হলো রেজাল্ট। স্যার? এক্সাম ওয়াজ গুড, বাট আমি কনফিউজ যে আসলে হবে কিনা আমার, বিকজ আমি ট্যাক্সের পার্টটাতে একটু কম এক্সপ্লোর করা হয়েছে আমার ক্যারিয়ারে। বাট অলওয়েজ মানে বাংলাদেশে থাকতে গেলে ট্যাক্সের পার্টটা একটু মানে ওভারঅল আইডিয়া অথবা একটা কোয়ালিফিকেশন থাকলে দ্যাট উইল অ্যাড ভ্যালু, অ্যান্ড এটা আমার ফার্ম থেকেও রিকমেন্ডেড। সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আই হ্যাড টু, অ্যান্ড এমন ভাবে আমাকে আসলে এক্সামের জন্য প্রিপারেশন নিতে হয়েছে। আমার এক্সাম ছিল হচ্ছে স্যাটারডেতে, and I had only 1 day because last Wednesday I was in very sick. আমি severely মাথা ব্যথা হয়ে গেছিল। So আমি জাস্ট যেটা করেছি ফ্রাইডেতে পড়েছি, দ্যাটস ইট। মানে ফ্রাইডেতে আপনাদের এই ক্লাসটা না নেওয়ার মেইন কারণ হচ্ছে এটা। আর স্যাটারডেতে হচ্ছে আমার পরীক্ষা ছিল আপনার এই ক্লাসের টাইমে 10টা থেকে 1টা। সো ও, মানে দ্যাট ওয়াজ দ্য, মানে আমি বলবো আসলে মানে একটু মিসক্যালকুলেশন হয়ে গিয়েছে। বাট স্টিল আই এম ট্রাইং। আমি ইন দ্য মিন টাইম যদি ক্লাস আরেকটু একটা দুইটা নেওয়া যায় কোন একটা ফাঁকে, যেমন হয়তো বা এই উইকে না হইলেও নেক্সট উইকে একটা বন্ধ আছে, ব্যাক টু ব্যাক 3 দিন একটা বন্ধ আছে, একটা আহ, দিনের বেলা যদি একটু লং ক্লাস নেওয়া যায় আপনাদের সাথে বসে, একটা ফুল 2টা স্ট্যান্ডার্ড যদি আমরা শেষ করতে পারি, হোপফুলি উইল বি এবল টু রিজলভ ইট। অ্যান্ড ইন দ্য মিন টাইম হোয়াট আই উইল ডু, আপনারা যারা এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছেন অথবা নিচ্ছেন, আই ক্যান ডু ওয়ান থিং। হ্যাঁ, আমি ইন্ডিয়ার এক লেকচারার আছে, তার লেকচারটা আমি ফলো করার ট্রাই করি অলওয়েজ। এই লেকচারটা আমি আপনাদেরকে একটা একটা ট্রলি লেকচার আছে, মানে বেসিক্যালি হচ্ছে যেখানে আপনার ডিটেলসে বেসিক্যালি এই ডিসকাশন গুলা করা হয়। আমি এই লেকচার গুলা আপনাদেরকে লিঙ্ক গুলা দিয়ে রাখছি, এটা বেসিক্যালি ইউটিউবে অ্যাভেলেবেল আছে। এবং স্যার আমি কার কার কথা বলছেন স্যার? এটা নাম? হচ্ছে জেইনের, আমি ও, নামটা ভুলে যাই আসলে। ইটস এ ভেরি গুড ফ্যাকাল্টি। জি স্যার। আরেকটা আপনি বলছিলেন স্যার বিশাল আমাদেরকে জেন, একটা সেটস অফ কোয়েশ্চেন্স দিবেন এটা হ্যাঁ, 5টা। এটা আমি প্রিপেয়ার করছি, অলমোস্ট ডান। আমি হোপফুলি নেক্সট উইকে শেয়ার করতে পারবো। ওই যে ঠিক লাস্ট উইকের ওই এটার কারণে আমি প্রবলেমে পড়ে গেছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। মানে আমার স্যার ইনশাআল্লাহ আমাদের শেষ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আইটিপির এক্সামটার কারণে আমার এই প্রবলেমটা হয়েছে। বাট স্টিল আই এম হোপফুল যে আপনাদের আমি নোংরটা যেহেতু শেষ পর্যায়ে অলমোস্ট চলে আসছে, বিকজ আমরা সিগনিফিকেন্ট এরিয়াগুলো শেষ করেছি। সো আমাদের এখন আপনাদের কাছ থেকে আরেকটু কোঅপারেশন লাগবে, যে যে আইএসআইএফএস গুলো আসলে এফআর রিলেটেড, এটা একটু আমরা কুইকলি যাই, যেটা আপনারা দেখছেন সেখানে আরেকটু কুইকলি যেন যাওয়া যায়, একটু আপনারা যদি ওই হেল্পটা আমাকে একটু করেন। ওকে, তো আমরা একটু তাহলে দেখি আমাদের অ্যাসেটের পার্টটা তো শেষ হয়ে গেল। আমরা হোপফুলি নেক্সট উইকে মানে নেক্সট ফ্রাইডেতে আমরা হোপফুলি লাইবিলিটির পার্টটা শেষ করব। লাইবিলিটির মধ্যে IS-37টা আছে, IS-10টা আছে, এই দুইটা হোপফুলি আমরা একদিনই শেষ করে দিতে পারবো। এবং সেটার রেসপেক্টিভ যদি কোনো কোশ্চেন প্র্যাকটিস করার থাকে সেটা আমরা করব। তো লেটস সি। আমরা ঠিক যে কথাটা বলছিলাম, আমাদের ফার্স্ট ইয়ার কোশ্চেনের মধ্যে 4B, ওকে। সো আপনারা ফার্স্টে এই কোশ্চেনের রিকোয়ারমেন্ট একটু পড়েন, দেখেন এখানে কি বলেছে।
রিকোয়ারমেন্ট দেখা হয়েছে? ওকে, সো আমরা একটু দেখি যে আসলে আমরা কি মানে আমরা এখানে আসলে কি বলবো। উইথ রেফারেন্স টু দ্য কনসেপ্ট অফ ম্যাটেরিয়ালিটি ডিসকাস অ্যাকসেপ্টেবিলিটি অফ অ্যাবভ টু প্রপোজালস. Calendar has a reporting date 31st December 2007. It prepares its financial statements in accordance with IFRS. Calendar develops a biotech products for pharmaceuticals companies. These pharmaceuticals companies then manufactures and sell the products. Okay, মানে একটা pharmaceuticals কোম্পানির কথা এখানে আমাকে বলতেছে। সো pharmaceuticals কোম্পানির ক্ষেত্রে আমার বেসিক্যালি এইটার অ্যাকাউন্টিং এন্ট্রি আমি কিভাবে দিব এবং সেটার প্রেজেন্টেশনটা এবং ম্যাটেরিয়ালটা আমরা কিভাবে অ্যাকচুয়ালি করব। ওকে, নাও পরের পয়েন্ট আমরা একটু দেখি। Calendar receives stage payments during product development and share of royalties when the final product is sold to customers. ওকে, তাহলে ও কিভাবে টাকাটা পায়, যে যখন প্রোডাক্টটা ডেভেলপ হয় ও একটা স্টেজে এই পেমেন্টটা পায় এবং রয়্যালটি পায় যখন এটা সেল হয়। আপ নিউ অ্যাকাউন্টেন্ট হ্যাজ রিসেন্টলি জয়েন ক্যালেন্ডার্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট লাইক ইউ, অথবা আপনার জুনিয়র কেউ জয়েন করেছে, হ্যাজ রেইজড আ নাম্বার অফ কোয়েরিজ. দ্য নিউ অ্যাকাউন্টেন্ট হ্যাজ বিন রিভিউইং ক্যালেন্ডার financial reporting processes. She has recommended the following: all purchases of property, plant and equipment below $500 should be written off to the statement of profit. That connected to the profit materiality thing. আমরা জানি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের সাথে যদি এখানে কোনো আসলে ওইরকম থাকে, সো সেটাকে আমরা আসলে কনসিডার করতেই পারি। নাম্বার ওয়ান, তাহলে এই পার্টটা বেসিক্যালি আমার প্রপার্টি বা প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ম্যাটেরিয়ালিটির সাথে আমার আইএস 1 এর যে কনসেপ্ট ছিল এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আমরা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর যে কথাটা বলেছিলাম সেখানে এটা আসলে ডিসকাশনে আসবে। The accountant believes that this will significantly reduce the time and cost involved in maintaining detailed financial records and producing the financial statements. A checklist should be used when finalizing the annual financial statements to ensure all disclosures notes required by specific IFRS and IAS standards are included. Okay, that's fine. এখন আপনাকে বলতে বলছে যে with the concept of materiality discuss acceptability of the above 2 points. মানে হচ্ছে আপনার নাম্বার 1 পয়েন্ট বলতেছে $500 যদি মানে কম হয় তাহলে এটাকে বেসিক্যালি ও কি হিসেবে ট্রিট করবে, মানে দ্যাট ইজ আন্ডার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট IAS 16। আর এরপরের কথাটাও বলতেছে ডিসক্লোজার্স নোটের কথায় ও বলতেছে যে এইটাকে ও কিভাবে আসলে সব ডিসক্লোজার নোট রিকোয়ার্ড বাই IFRS এন্ড IAS আর ইনক্লুডেড ও একটা চেকলিস্ট করতে বলতেছে। তো এখন আপনাকে এই আনসারটা চিন্তা করতে হবে, খেয়াল করে দেখেন। এটা যদিও সরাসরি IAS 16 এর সাথে রিলেটেড না, এটার সাথে একটা স্ট্রং কম্বিনেশন আছে হচ্ছে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর, এবং আপনি খেয়াল করে দেখেন রেকগনিশন মেজারমেন্টের ওইরকম কোনো কিছু নাই। সো আনসারটা আসলে কিভাবে করা হয় অথবা কিভাবে করতে হবে একটু যদি আপনারা ওইভাবে চিন্তা করেন। সো ফার্স্ট অফ অল এটা বেসিক্যালি হচ্ছে ম্যাটেরিয়ালিটির পার্সপেক্টিভ থেকে যদি আপনি বলেন, ফার্স্টে আপনি কি করবেন, আপনি ম্যাটেরিয়ালিটির ডেফিনেশনটা বলবেন। হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়াল ইনফরমেশন? ম্যাটেরিয়াল ইনফরমেশনটা কি? যেটা সিগনিফিকেন্ট ইনফরমেশন, যেটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যারা ইউজার থাকে ইউজারদের ইকোনমিক ডিসিশন নিতে এটা এফেক্ট করে, এবং যদি কোনো ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট হয় তাহলে এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ট্রু অ্যান্ড ফেয়ার করতে ফেল করে। এন্ড সেই ক্ষেত্রে এটার একটা কোয়ান্টিটেটিভ মেজার আছে এবং কোয়ালিটেটিভ মেজার আছে। ম্যাটেরিয়ালিটি আমরা দুইভাবে মেজার করতে পারি, একটা হচ্ছে যেটা আমরা বাই অ্যামাউন্ট, মানে যেটার অ্যাকচুয়ালি আমাকে ও যেটা বলতেছে $500 নিচে যদি হয়, আরেকটা হচ্ছে নেচার অফ ট্রানজেকশনস, মানে যেটা বেসিক্যালি কিছু ট্রানজেকশন নেচার আছে, যেমন ধরেন ডিরেক্টরের স্যালারি, যেমন ধরেন রিটেন আর্নিং, ডিভিডেন্ড, এগুলোর ক্ষেত্রে আমরা ধরে নিই যে যদি কোনো মিস স্টেটমেন্ট থাকে হোয়াট এভার দ্য অ্যামাউন্ট দ্যাট ইজ আ ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট। ওকে, সো সেই ক্ষেত্রে আপনাকে এখন ফার্স্টেই বলতে হবে যে IAS 16 এ আপনাকে কি বলছে। IAS 16 এ কিন্তু ম্যাটেরিয়ালিটির কোনো কথা আপনাকে বলে নাই। IAS 16 আপনাকে বলছে যে যদি আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে এটা আমার রেকগনিশন ক্রাইটেরিয়া মিট করে, খেয়াল করে দেখেন এখানে আপনি রেকগনিশন ক্রাইটেরিয়ার কথা বলবেন, যদি এটা আমার মানে আলটিমেটলি রেকগনিশন ক্রাইটেরিয়া এবং কস্টটা রিলায়েবলি মেজার করা যায় তাহলে এটাকে আমরা আমাদের অ্যাজ পার IAS 16 অনুযায়ী অফকোর্স এটাকে আমরা
প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে দিব। বাট এটা যদি সিগনিফিক্যান্ট না হয় অথবা যদি ইউজারদের জন্য এটা ইম্পর্টেন্ট না হয় তখন এটাকে আমরা রাইট অফ করতে পারবো। বাট কোয়েশ্চেন হচ্ছে ও তো অলরেডি এটাকে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে দেখাই ফেলছে, তাহলে এখানে আপনাকে আরেকটা আইএস কনসেপ্টটা কানেক্ট করতে হবে, দ্যাট ইজ ও কিন্তু প্রিভিয়াসলি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে দেখাই ফেলছে। এখন যখন আপনি এই রিকমেন্ডেশনটা দিতে চাচ্ছেন তখন কিন্তু এটার সাথে আমার আইএস 8 এর একটা কানেকশন চলে আসবে, মানে হচ্ছে আমার প্রিভিয়াসলি অ্যাকাউন্টিং পলিসি ছিল এটাকে আইএস 16 হিসেবে আমি ফলো করব, এটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে দেখাবো। এখন আপনি বলতেছেন এটাকে রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে দেখাতে, ওকে। সেই ক্ষেত্রে যদি এটাকে আপনি রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে আসলেই দেখান তাহলে অবশ্যই অবশ্যই এটা রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট আপনাকে দিতে হবে, এবং রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট কিভাবে দিতে হয় সেটা আপনি ডিসকাশন করবেন। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ নাম্বার 1 পার্ট। আমি আবারও বলছি, আপনি আনসার করার ক্ষেত্রে ম্যাটেরিয়ালিটি ডেফিনেশন দিবেন, ম্যাটেরিয়ালিটি কিভাবে মেজার করে সেটা আপনি বলবেন, এবং ম্যাটেরিয়ালিটিটা কোত্থেকে আসছে সেটা আপনি বলবেন। দ্যাট ইজ রিলেটেড টু ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এখন আসেন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, যেটা ও $500 নিচে যদি হয় ও রাইট অফ করতে বলতেছে, সেটা আপনি ফার্স্টে আইএস 16 এর ডেফিনেশন বলবেন, এন্ড দেন যদি এটা আসলেই রাইট অফ করতে হয় তাহলে অফকোর্স ইটস এ চেঞ্জ অফ অ্যাকাউন্টিং পলিসি অ্যাজ পার আইএস 8। এন্ড অ্যাজ পার আইএস 8 আপনি বলেন, আপনি জানেন যে যদি এটা আমার অ্যাকাউন্টিং পলিসির চেঞ্জ হয় তাহলে অবশ্যই এটাকে আমার রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট হিসেবে প্রেজেন্ট করতে হবে। নাম্বার 2 এর ক্ষেত্রে কি বলছে, আমরা ডিসক্লোজার নোটের ক্ষেত্রে একটা চেক লিস্ট করতে। ক্যালেন্ডারের যে নিউ অ্যাকাউন্টেন্ট আসে, যেমন আপনারা যারা রিকমেন্ডেশনটা দিচ্ছেন, সেই ক্ষেত্রে এই ডিসক্লোজারটার ব্যাপারে আসলে কি বলা হচ্ছে। আমরা জানি যে অ্যাজ পার আইএস 1 আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, প্রেজেন্ট করি, এটার 5টা সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আছে। নাম্বার 1 স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, এন্ড ফাইনালি ডিসক্লোজার্স এন্ড নোটস। এই ডিসক্লোজার্স এবং নোটস এর চেকলিস্ট কিন্তু আলাদা করে করার কিছু নাই, খেয়াল করে দেখবেন। কেননা এই চেকলিস্ট গুলা মানে এই ডিসক্লোজার গুলা কি কি দিতে হবে, প্রত্যেকটা রেলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে কিন্তু এটার ডিসক্লোজার্স এর মিনিমাম ডিসক্লোজার্স এর কথাগুলো বলা আছে। সো সেই অনুযায়ী আমাকে ডিসক্লোজারটা দিতে হবে, এবং সেই অনুযায়ী আমাকে আমার আইএস আইএফআরএস ফলো করে ডিসক্লোজার নোটগুলো প্রোভাইড করতে হবে। যেমন আপনি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের একটা এক্সাম্পল দিতেই পারেন যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডিসক্লোজার আপনি কিভাবে দিবেন, সেই কথাটা আপনি এখানে নিয়ে আসতেই পারেন, কোনো প্রবলেম নাই, ওকে। দোজ আর দ্য থিং অ্যাকচুয়ালি। এখানে মোটামুটি ভাবে ওইরকম ভাবে ডিটেলস ডিসকাশন সিনারিও বেস করার মতো খুব একটা নাই। ইন জেনারেল আপনারা কোয়েশ্চেনটা এভাবে আনসার করতে পারেন। ইউ গাইজ আস্কড মি যে ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন গুলো আসলে কি টাইপের ছিল। রিসেন্টলি এত স্পেসিফিক অ্যাসেট রিলেটেড কোয়েশ্চেন গুলো একটা কোয়েশ্চেনে ছিল না। আমরা ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন গুলো যখন দেখবো, অফকোর্স আরো একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমরা শেষ করে তারপর আমরা যাব। যেমন আইএফআরএস 15টা অনেক ইম্পর্টেন্ট হয়, আইএফআরএস 9টা মাঝে মাঝে অনেক কানেক্টেড থাকে আমার অ্যাসেটের সাথে। সো আমরা ফুল কোয়েশ্চেনটা ওইখান থেকে প্র্যাকটিস করার ট্রাই করবো। সো আরেকটু আইএস আইএফআরএস আমরা শেষ করি, তারপর আমরা আমাদের এক্সাম কিট থেকে কয়েকটা কোয়েশ্চেন হোপফুলি সলভ করতেই পারবো। নাও নেক্সট কোয়েশ্চেনের কথাটা আমরা বলছি, 2 নাম্বার কোয়েশ্চেন, দ্যাট ইজ ফ্রম আইএস 40 ইনভেস্টমেন্ট প্রপার্টি। আপনাকে দেখেন এখানে রিকোয়ারমেন্টটা কি বলছে, তারপর ওই অনুযায়ী আপনি আনসারটা প্ল্যান করেন আসলে কি করবেন আনসারটা। ডিসকাস দ্য পোটেনশিয়াল ইম্প্যাক্ট which choice in accounting policy will have an investor's analysis of Kiki's financial statements. Your answer should refer to the key financial performance ratios. এইটা একটা মানে এই টপিকটা আপনারা এফআর এ যে জিনিসটা করে আসছেন আসলে সেই জিনিসটাই এখানে, যদিও ইনভেস্টমেন্ট প্রপার্টির কথাটা আপনাকে কানেক্ট করছে, বাট এটার সাথে রেশিও আমরা যেরকম ইন্টারপ্রিটেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়েছি আমাদের এফআর সিলেবাসে, সেটার কিছু কানেকশন এখানে আমাকে একটু করতে হবে। সো সেটা কানেকশনটা আমরা সিনারিওটা দেখি কিভাবে করতে হবে এবং কি কি পয়েন্ট আমাকে কনসিডার করতে হবে, সেটা একটু আমরা প্ল্যানিংটা করে ফেলি। As a result of rising property prices, Kiki purchased 5 buildings during the current period in order to benefit from further capital appreciation. তার মানে এটা IS 40 এটা বুঝাই গেছে যে ও 5টা বিল্ডিং কিনেছে এবং পারপাস হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। Kiki has never owned an investment property before. তার মানে ওর এর আগে কখনো ইনভেস্টমেন্ট প্রপার্টি ছিল না। This is the first time he has purchased investment property. In accordance with IS 40, the directors are aware that they can measure the buildings using either fair value model or cost model. দেখেন আপনাকে কিন্তু মানে একদম প্রত্যেকটা জিনিস লিড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। However, they are concerned about the impact that this choice will have an analysis of Kiki's financial performance, positions and cash flow of current potential investor. ভালো করে খেয়াল করে দেখেন,
আপনাকে কিন্তু এক্স্যাক্টলি IS40 অ্যাকাউন্টিং মেজারমেন্টটা বলে নাই। ও জানে যে আপনি এটা জানেন যে মেজারমেন্টটা কি হবে। এখন আপনাকে যেটা করতে হবে যে কস্ট মডেল যদি ফলো করেন, কস্ট মডেলের জন্য আপনার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মানে হচ্ছে আপনার প্রফিটেবিলিটি রেশিও, আপনার পজিশন মানে হচ্ছে আপনার লিকুইডিটি অথবা গিয়ারিং রেশিও অথবা আদার কোনো পজিশন রিলেটেড রেশিও, আপনার ক্যাশ ফ্লো রিলেটেড পজিশনস, এই তিনটা ইম্প্যাক্টে মানে আপনার ইউজারদের, পটেনশিয়াল ইনভেস্টরদের এই তিনটা ইম্প্যাক্ট কি হবে খেয়াল করেন। খুব অ্যানালিটিক্যাল জিনিস। আপনাকে এখন চিন্তা করতে হবে যে IS40 তে আমরা কস্ট মডেলে যদি অ্যাসেটটাকে রাখি, এটাকে কিভাবে রাখি খেয়াল করেন। আমরা যদি এটাকে কস্ট মডেলে রাখি তাহলে এটার জন্য আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি, এবং আমরা যখন ডেপ্রিসিয়েশন চার্জ করি আমরা তখন ওইটার এক্সপেন্সটা প্রফিট অ্যান্ড লসে দেখাই। তার মানে দেয়ার ইজ এ চান্স এই ডেপ্রিসিয়েশনের কারণে আমার প্রফিটেবিলিটি এফেক্ট করার, এবং এটা কিন্তু আমার কোনো ক্যাশ আইটেম না, এবং আলটিমেটলি কিন্তু এটা আমার নন ক্যাশ একটা আইটেম, এটার কোনো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কোনো আইটেম ইম্প্যাক্ট নাই। অন দ্য আদার হ্যান্ড এটার ক্ষেত্রে আমি হয়তো বা কিছু রেশিওর কম্পারিজন বলতেই পারি যে প্রফিটেবিলিটির মধ্যে ধরেন ROCE, অথবা আমি বলতে পারি নেট প্রফিট মার্জিন, কেননা এটার সাথে গ্রস প্রফিট মার্জিনের কোনো কানেকশন নাই। সেই কথাগুলো আমরা এখানে রিলেট করতে পারি। অ্যান্ড দেন পজিশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে বেসিক্যালি হচ্ছে পজিশন যদি হয় যে আমার গিয়ারিং অথবা লিকুইডিটি কোনো পজিশনের ক্ষেত্রে, কারেন্ট রেশিওর ক্ষেত্রে, অথবা আমাদের যদি ইন্টারেস্ট কাভারের ক্ষেত্রে কোনো কিছু হয়, সেই ব্যাপারটা আমরা এখানে নিয়ে আসতে পারি যেটা রেলেভেন্ট। তার মানে হচ্ছে আপনি এই কোশ্চেনটা যখন আনসার করবেন আপনাকে IS40 সাথে রেসপেক্টিভ রেশিও এবং পজিশনটা আপনাকে চিন্তা করতে হবে। আপনাকে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের এটার ইম্প্যাক্টটা কি হবে সেটা আপনাকে মেজার করতে হবে, এবং স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের এটার মেজারটা কি হবে সেটা চিন্তা করতে হবে, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে এর কি ইম্প্যাক্ট করবে সেটা আপনাকে চিন্তা করতে হবে। সো এখন খেয়াল করে দেখেন যে কথাটা আমরা বলছিলাম যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর ক্ষেত্রে অ্যাকাউন্টিং পলিসি চয়েসের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্টই নাই, কেননা এটার ক্ষেত্রে আপনি যেটাই করেন আলটিমেটলি সবটাই আমার নেট ইম্প্যাক্টটা একই থাকবে। সো আলটিমেটলি আমরা ক্যাশ ফ্লোর ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম। আমরা প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে কি ইম্প্যাক্ট করবে সেটা আমরা একটু আগে ডিসকাশন করছিলাম, সো এটা আমরা একটু কথা বলতেই পারি যে প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে কি ইম্প্যাক্ট করবে। ইন টার্মস অফ প্রাইসিং প্রাইসেস দ্য ইউজ অফ ফেয়ার ভ্যালু মডেল উইল লিড টু গেইন বিং রিপোর্টেড ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। যদি আমার ইনভেস্টমেন্ট প্রপার্টির প্রাইস বাড়তে থাকে তখন এটা আমার গেইন বেশি দেখাবে প্রফিট অর লসে, যেখানে আমি যদি কস্ট মডেলে থাকি হয়তো বা কস্ট মডেলের প্রফিটটা আমার বেসিক্যালি হচ্ছে কনস্ট্যান্ট থাকবে অথবা এটা থেকে একটু কম দেখাবে। দিস উইল ইনক্রিজ প্রফিট ফর দ্য ইয়ার আর পিরিয়ড, দ্য ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন চার্জ অন দ্য কস্ট মডেল উইল রিডিউস প্রফিট ফর দ্য পিরিয়ড, যেটা বলছিলাম। দেয়ারফর আর্নিং পার শেয়ার, তার মানে ইপিএস এর সাথে এখানে কানেকশনটা করা হচ্ছে, এবং আমার মার্কেট ভ্যালু অফ শেয়ারস এটার একটা কানেকশন এখানে আমাকে কনসিডার করতে হবে। হাউএভার ইট শুড বি নোটেড দ্যাট ফেয়ার ভ্যালু আর ভলাটাইল, মানে যেটা বলছে আমরা এখন বলতেছি ফেয়ার ভ্যালু বাড়লে কি হবে আবার কমলে কি হবে সেটাও আমাকেও বলতেছে, কমলে কিন্তু আবার ভাইস ভার্সা হবে। মেনি এন্টিটিস নাও প্রেজেন্ট অল্টারনেটিভ পারফরমেন্স মেজার এপিএম, যেটাকে আমরা বলি সাচ এস ইবিটা, যেটা আমরা অনেকেই জানি ইবিটা মানে হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন। এটা বেসিক্যালি মোস্ট অফ দা ভ্যালুয়েশনের ক্ষেত্রে, অ্যাকুইজিশনের ক্ষেত্রে এই কনসেপ্টটা ইউজ করা হয় ইবিটা। এই ইবিটার ক্ষেত্রে আমরা জানি যে আমরা এই যদি এই কনসিডারেশন গুলা করি সো এটা আলটিমেটলি ওইরকম কোনো ইম্প্যাক্ট থাকবে না। সো আলটিমেটলি ইনভেস্টরদেরকে এটা অ্যানালাইসিস, যেহেতু ইনভেস্টরের কথা বলেছে সো ইবিটার কথাটা আমাকে এখানে অ্যাড করতেই হবে, এবং আমরা অফকোর্স এই পয়েন্টটা নিয়ে আসতেই পারি, কেননা ইনভেস্টরের অ্যানালাইসিসের সাথে নেট প্রফিটের থেকেও তারা ইবিটটাকে বেশি, ইটস আ রিলেভেন্ট ক্যাশ ফ্লো, এটাকে তারা মোর প্রায়োরিটি দেয়, এটাকে তারা বেশি কনসিডার করে ফর দ্য ইনভেস্টমেন্ট ডিসিশন। ওকে, এখন আসেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ক্ষেত্রে কি হবে। যে আপনার যদি অ্যাসেটের ভ্যালুটা বাড়ে সো ফেয়ার ভ্যালু মডেলে এটার ভ্যালুটা বেশি হবে, অ্যাসেটটা ওভারস্টেড হবে, বাট আমার কস্ট মডেলে যদি আমি থাকি তাহলে এটা ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে এটার ক্যারিং ভ্যালু হিসেবে আমি দেখাবো। সো দ্যাট ইজ হাউ উই ক্যান মেজার আওয়ার investment property under the consideration of statement of financial position in both model, cost model and fair value model. আমি খুব ডিটেইলসে যাচ্ছি না বিকজ এক্সামিনার হয়তো বা আপনাকে অনেক ডিটেইলসে বলার চেষ্টা করেছে, বাট আমি একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং আপনাদেরকে বলার চেষ্টা করছি যে আসলে এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন গুলা কিরকম হয় ইউজুয়ালি। সো এর থেকে টেকনিক্যাল অথবা ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন খুব একটা থাকে না, বাট আপনাকে কোয়েশ্চেনের প্যাটার্নের মানে আনসারের ওই টেকনিকটা ধরতে হবে, যে আপনারা যদি এই কোয়েশ্চেন গুলোর আনসার একটু দেখে ফেলেন, মানে একটু জাস্ট চেক করেন, তাহলে ইট উইল হেল্প ইউ টু প্ল্যান দ্য আনসার, যে আপনি কিভাবে আনসারটা করবেন। আর অফকোর্স আপনারা কখনোই ফার্স্ট কোয়েশ্চেনটা প্রথমবার দেখেই
কখনোই এমনটা হবে না যে এটা আপনি পুরোপুরি বুঝতেই পারছেন। অফকোর্স আপনাকে এই কোয়েশ্চেনটা রিলেভেন্ট আনসারটা চেক করার পর হয়তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা আসলে আনসারটা কিভাবে করেছে। এন্ড এরকম ভাবে প্র্যাকটিস করতে করতে আমি হয়তো আপনাকে 4টা করালাম, আপনাকে আরো 10টা কোয়েশ্চেন আনসার করতে হবে, তারপরে হয়তো আপনি প্ল্যান করতে পারবেন কিভাবে আনসারটা করতে হয়। ওকে, এরপরের কোয়েশ্চেনটা এটাও সম্ভবত ইনভেস্টমেন্ট প্রপার্টি রিলেটেড জিনিস, খেয়াল করে দেখেন। রিকোয়ারমেন্ট এ কি বলেছে, ডিসকাস হাউ দ্য Hallam property should have been accounted for and explain the implications for financial statements and the debt covenant of Fiskerton। মানে হচ্ছে তার মানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমি আমার এই প্রপার্টিটাকে কি হিসাবে দেখাবো এইটা, আর একটা হচ্ছে ডেট কভেনেন্ট যেটা আছে ফিসকার্টনের, সেটার ডেট কভেনেন্ট বলতে আমরা একটু একটু মনে করি, একটু এটা একটু আপনারা মাথায় রাখেন। অনেক সময় যেমন আমার আমার এক্সামের আমি একটা এক্সাম্পল আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করি। কভেনেন্ট ওয়ার্ডটা আমি আসলে তখন জানতাম না যখন আমি এক্সাম দেই, এএফএম এক্সাম তখন আমার। বাট আমি যখন পুরো সেন্টেন্সটা পড়ে আমার কাছে মনে হয় যে কভেনেন্ট মিন্স হচ্ছে কন্ডিশনস, মানে ডেপ্টের যেই মর্টগেজের যে কন্ডিশনস গুলা থাকে, লোনের কন্ডিশন যেগুলো থাকে সেটাকে বলা হয় কভেনেন্ট। ওকে, সো আপনাদের এখানেও সেম কভেনেন্ট হয় ওয়ার্ডটা হয়তো আপনারা এখন জানেন বিকজ ইউ গাইজ আর সো স্মার্ট। বাট অনেক সময় এরকম হইতেই পারে যে লোন কভেনেন্টটা বলবে বাট আপনি হয়তো বা কভেনেন্ট ওয়ার্ডটা বুঝতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আপনার ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে বুঝতে হবে যে এটা আসলে আপনার জন্য কি বুঝাচ্ছে। সো এটা অনেকটা আপনার পুরো সেন্টেন্সটা পুরো একটা জাজমেন্টাল জিনিস আপনাকে করতে হবে। মোস্ট অফ দ্য টাইম এটা লাগবে ব্যাপারটা তা না, বাট অনেক ক্ষেত্রে আপনাকে এই ব্যাকগ্রাউন্ড পড়ে অথবা পুরো সেন্টেন্সটা পড়ে একটা অ্যাজিউম করতে হবে, এস্টিমেট করতে হবে, জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। সো একটু দেখি আমরা কোশ্চেনটা একটু পড়ি। দ্য ফলোইং ইজ অ্যান এক্সট্রাক্ট এক্সিবিট থেকে যেটা আমরা পাই, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অফ ফিসকার্টন আ পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে কোম্পানিটা হচ্ছে ফিসকার্টন, ও একটা পিএলসি, এবং ইয়ার এন্ড হচ্ছে 30 সেপ্টেম্বর 2008। এই অ্যামাউন্ট গুলো হচ্ছে 1000 আছে, তার মানে 160901 এর পরে আরো 3টা জিরো আছে। নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটস, equity 10,000, other component of equity, retained earnings, non-current liabilities and current liabilities। তার মানে হচ্ছে একটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের একটা স্ন্যাপশট ওরা দিছে, খুব সিম্পল একটা স্ন্যাপশট দিছে। এখন এই যে কভেনেন্টের কথা আমরা বলছিলাম, এইখানেই হচ্ছে বেসিক্যালি কভেনেন্টের কথাটা আছে, খেয়াল করে দেখেন। ওরা বলতেছে the bank loan has a covenant attached whereby it will become immediately repayable should be gearing ratio long term debt by equity। তার মানে হচ্ছে এই যে লং টার্ম ডেট 50,000 ডিভাইডেড বাই টোটাল ইকুইটি, টোটাল ইকুইটি কত আমার 10, 20, 70, এই তিনটাকে যোগ করলে যেটা হয় ডেপ্ট বাই ইকুইটি, তার মানে এটার কথাই বলছে। সো ডেপ্ট বাই ইকুইটি আপনারা একটু ক্যালকুলেশনটা করে দেখতেই পারেন। ও আপনাকে যেটা বলছে যখনই এটা 50%-এর বেশি হবে তখন এটা আপনাকে ইমিডিয়েটলি রিপে করতে হবে। and Fiskettel has a negative cash balance as of 30 September 2008। তার মানে এখানে একটা ক্যালকুলেশন আপনাকে করতেই হবে in consideration of existing perspective, 30,151 প্লাস 70,000, তার মানে 1,02,000 আর 151, তার মানে হচ্ছে 300, 404, তার মানে হচ্ছে 1,04,000 or 1,00,000 হোয়াট এভার। পয়েন্ট 49 আসে। তার মানে আপনি 50,000 ডিভাইডেড বাই যদি টোটাল ইকুইটি করেন, the amount should be like less than 50, slightly হালকা একটু কম হবে। তার মানে খেয়াল করে দেখেন আমার এই কন্ডিশনটা কিন্তু ওর এখানে এটা আমাকে কানেক্ট করতে হবে এই কথাটার সাথে, হ্যাঁ। সো এটা একটু মাথায় রাখতে হবে আমার। সো দ্যাট ইজ নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে প্রপার্টি, এই প্রপার্টিটাকে সে কি হিসেবে দেখাবে। আমার এটা নিয়ে আসলে কিছু বলে নাই, কেননা এটা বেসিক্যালি আইএফআরএস 5 এর পার্ট, এটা আমরা স্কিপ করে যেতে পারি, হ্যাঁ স্কিপ করতে পারি, কেননা এটার সাথে আমার লেনা দেনা নাই এই রিকোয়ারমেন্টটার, কেন এটা আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট অথবা ইনভেস্টমেন্ট প্রপার্টি রিলেটেড কিছু না। তো আপনার জাস্ট এখন এই হালাম প্রপার্টি যেটা মানে যে প্রপার্টিটা সে কি হিসেবে দেখাবে সেই কথাটা এখন আপনার কাছে জিজ্ঞেস করা হচ্ছে। তো সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন সিনারিওটা আপনি ভালো করে পড়বেন, এবং পড়ার পর আপনাকে জাজমেন্ট অ্যাপ্লাই করে দেখতে হবে এটা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সাথে রিলেটেড হয়, হ্যাঁ।
included within the non-current asset of Ritz-Carlton is a property in Hallam which has been leased to Edingley under 40-year lease. The property was acquired for 20 million on 1st October 2007. তার মানে ওর ইয়ার এন্ড কিন্তু 30 সেপ্টেম্বর 2008, বাট ও অ্যাকোয়ার করেছে কবে? এটা একদম বছরের শুরুতে, এবং কত দিয়ে? 20 মিলিয়ন দিয়ে, মানে হচ্ছে 20,000। মানে এখানে ঠিক যেরকম আছে 20,000 হবে। The asset was expected to have a useful life of 40 years at the date of acquisition and have a minimal residual value. ইউজফুল লাইফ পেয়ে গেলাম এবং মিনিমাল ভ্যালু আমি পেয়ে গেলাম, বাট কোয়েশ্চেন হচ্ছে এতটুকু পরে কি এখনো আপনারা বুঝতে পারছেন কিনা এটা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অথবা এটা কি টাইপ অফ অ্যাসেট? এটা কি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট না ইনভেস্টমেন্ট প্রপার্টি? এই লাইনটুকু পরে কি মানে এতটুকু ডিসিশনটা নিতে পারলেন কিনা, অথবা ডিসাইড করতে পারলেন কিনা যে আপনি কোন লাইনে হাঁটবেন? কারণ রং লাইনে হাঁটলেই তো আপনার ফান্ডামেন্টাল মিস্টেক হওয়ার চান্স থাকবে। বাট এইটুকু পরে কি এটা তো বুঝতে হচ্ছে আমার পারছেন? আইএফআরএস 16। আইফারেস 16 আপনি কিন্তু লিজ নিচ্ছেন না, আপনি কিন্তু অ্যাকোয়ার করছেন, ভালো করে বুঝেন। আপনি বাট অ্যাকোয়ার এখানে আপনি ইমিডিয়েটলি লিস্ট করে দিয়েছে না? হ্যাঁ, তার মানে আপনি আপনি অ্যাকোয়ার করে লিজ দিয়েছেন, রেন্ট দিয়েছেন কাউকে, এডিংলিকে লিজ দিয়েছেন। আপনার জন্য এটা কি? আপনি কিন্তু ইন দ্যাট আপনি কেস কিন্তু আমার জন্য প্রপার্টি। সেটা কি প্রপার্টি? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট না ইনভেস্টমেন্ট প্রপার্টি? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আচ্ছা, এটা তো আমার জন্য ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে না? দ্যাট আই ওয়ান্ট টু নো এটা কি হবে। এটা তো ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে, যেহেতু এখানে ওয়ান কাইন্ড অফ রেন্ট তো এটা। ইয়াস, তো আমি কি সবাই বুঝতে পারলাম যে কিভাবে এটাকে ডিসাইড করা হচ্ছে? বিকজ খেয়াল করে দেখেন, আমি বুঝতেছি এটা আমি অ্যাকোয়ার করেছি যখন, এটা আমার জন্য ইনভেস্টমেন্ট প্রপার্টি, যেটা আমি আবার লিজ দিয়ে দিয়েছি এডিংলেকে। সো দ্যাট মিনস ইনিশিয়ালি আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইট অ্যান্ড আই হ্যাভ টু রেকগনাইজ ইট অ্যাজ এ ইনভেস্টমেন্ট প্রপার্টি। দ্যাটস ইট। এই পর্যন্ত আমরা ক্লিয়ার? ওকে, এরপরের লাইনটা দেখেন। কোনো প্রবলেম নাই, রাইট? মানে আমি এই লাইনটা মডেলে রাখা হয়েছে। হ্যাঁ, তার মানে আমি এই লাইনটা যদি নিজেকে ব্রেনকে অ্যাসেস নাও করতাম, তাও আমি পরের লাইনে আনসারটা পেয়ে গেলাম। সেটা হচ্ছে রিটজ-কার্লটন এটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে মেজার করেছে এবং ফেয়ার ভ্যালু মডেলের। সো আমাকে তখন মাথায় রাখতে হবে ফেয়ার ভ্যালু মডেল মানে হচ্ছে ওর যদি ফেয়ার ভ্যালু বেড়ে যায়, তাহলে আলটিমেটলি আমাকে এই যে 20 মিলিয়ন এক্সেস যে অ্যামাউন্টটা, সেটা আমার অ্যাসেটের ভ্যালুটাকে বাড়াই দিতে হবে। তার মানে আমি যখন অ্যাসেটের ভ্যালুটা বাড়াই দিব, অফকোর্স এটা আমাকে মাথায় রাখতে হবে অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া মানে হচ্ছে আমার এই যে নন কারেন্ট অ্যাসেটের যে পয়েন্টটা, এটার সাথে আমার এই যে ইকুইটির যে কম্বিনেশনটা, এখানেও আমার অ্যামেন্ডমেন্টটা হবে, এখানেও আমার চেঞ্জটা হবে। আমি আসতেছি ওই কথাটাতে। এবং আলটিমেটলি ওইখানেও আমার আলটিমেটলি কি হবে, গিয়ারিং রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। কেননা আমি আগে গিয়ারিংটা বলছিলাম কত, 50%-এর কম, বাট যখন এটা হয়ে যাবে আমার অ্যাসেটের ভ্যালু বেড়ে যাবে এবং ওই অনুযায়ী আমার ইকুইটি ভ্যালুটাও বাড়বে। সো আলটিমেটলি সেটা আমাকে একটু কনসিডার করতে হবে। Interim financial statement had indicated that gearing was 51 prior to this revaluation. The managing director has made aware of his breach of covenant. এই যে covenant-এর কথা আমরা বলে আসলাম, এই covenant যদি সে ব্রিচ করে তাহলে অটোমেটিক্যালি তাকে ইমিডিয়েটলি রিপে করতে হবে লোনটা। তাহলে তার একটা বড় কন্ডিশন কিন্তু এটা আলটিমেটলি মেনটেন করা। এটা এমনও হইতে পারে এটা মেনটেন করার জন্যই হয়তো ব্যাসেটটা রিভ্যালুয়েশনের দিকে যাচ্ছে। ওনস, the managing director was made aware of this breach of covenant and so instructed that the property should be revalued. এই যে কথাটা বুঝাইতে পারছি? that could be the one main reason, কারণ অ্যাসেট যদি ও রিভ্যালুয়েট করে, অফকোর্স এটার কারণে আমার লোন কভেনেন্টটা মানে পার্সেন্টেজটা কমে যাবে। the property is not carried out, এই যে ভালো করে দেখেন, ও যখন অ্যাকোয়ার করেছিল তখন এটার বেসিক ভ্যালু ছিল হচ্ছে 20 মিলিয়ন। 31st মার্চে মানে হচ্ছে ঠিক অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাস পরে এটার ভ্যালু হয়ে গেল 22 মিলিয়ন। যখন ম্যানেজিং ডিরেক্টর এটার ব্যাপারে আপনাকে ইনস্ট্রাকশন দিল, তখন এটার রিভ্যালুয়েশন হয়ে গেল আবার 28 মিলিয়ন। খেয়াল করে দেখেন এট দ্য ইয়ার এন্ড। তার মানে হিয়ার ইজ এ হিউজ পয়েন্ট অফ মিসস্টেটমেন্ট অর
আমি যদি বলি এখানে ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং অথবা ম্যানিপুলেশনের একটা কথা আপনাকে নিয়ে আসতে হবে, ফেইথফুলের ব্যাপারটা নিয়ে আসতে হবে। দিস প্রপার্টি ওয়াজ লোকেটেড ইন আ মাচ মোর prosperous area and built with a higher grade of material. Okay, fine. An independent professional valuer estimated that the value was no more than 22 million, এই যে কথাটা আমরা বলছিলাম। সো ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়ার বলতেছে এটা 22 মিলিয়নের বেশি হবে না, আসলে হওয়া উচিত না। The MD has argued that the fair value should be referenced to an active market, and এখানে IFRS 13 এর কথাটা আপনাকে নিয়ে আসতে হবে। Financial statements, even though he knows it's contrary to international accounting standards. So তার মানে হচ্ছে আমরা বুঝতেই পারতেছি এখানে আমার IFRS 13 এর কিছু কথা নিয়ে আসতে হবে, ইনক্লুডিং উইথ IS 40। তাহলে আমি বেসিক্যালি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমাকে তিনটা জিনিস এখানে মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, আমি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিভাবে মেজার করে সেটা বলবো, ইনভেস্টমেন্ট প্রপার্টির কোন ভ্যালুতেও মেজার করে সেটাও আমাকে বলা হচ্ছে। ফেয়ার ভ্যালু মডেল, ইউজফুল লাইফটা আমার জন্য ইম্পর্টেন্ট না, কেননা এটা আমি ফেয়ার ভ্যালু মডেলে করছি, সো সেক্ষেত্রে নো মোর ডেপ্রিসিয়েশন। আর এডিংলে ওইটাকে বেসিক্যালি আমি এটাকে আর আমি অ্যাসেট হিসেবে দেখাতে পারবো না, সেটাও আমাকে বলতে হবে। কেননা খেয়াল করে দেখেন এডিংলে কত বছরের জন্য লিজ নিয়েছে, 40 বছরের জন্য লিজ নিয়েছে। সো সেই ক্ষেত্রে এই অ্যাসেটটা কিন্তু আমার ব্যালেন্স শিটেই থাকবে না, এটা এডিংলে তার রাইট অফ ইউজ অ্যাসেট হিসেবে দেখাবে এবং সে তার অ্যাসেটের রিভ্যালুয়েশন পার্টটা মেজার করবে। আমরা এই জায়গাটা থেকে ভুল কাজ করতেছি। এটাকে আসলে আর ফিসকার্টন, যেটা ফিসকার্টন কোম্পানি কিন্তু তার অ্যাসেটটাকে আর সে দেখাতে পারবে না। পাশাপাশি যখন এডিংলে এই কাজটা করবে তখন এটার সাথে IFRS 16 এর একটা কানেকশন আমরা দিয়ে দিব, এবং IFRS 16টা হবে হচ্ছে এডিংলের জন্য, নট ফর ফিসকার্টন। হ্যাঁ, এটা ফার্স্টে আমরা একটা ভুল চিন্তা করতেছিলাম। সো দ্যাটস দ্য হোল পার্ট। এখানে আসলে আপনারা অ্যান্সারটা একটু যদি আমরা দেখি, the Hallam property should not have been classified as investment property because it is finance lease, as the lease term is equal to the useful life, its residual value deemed to be the minimal। যে কথাটা আমরা একটু আগেই বললাম, লাস্টে যে কথাটা বললাম, যেটা তার জন্য আর ইনভেস্টমেন্ট প্রপার্টি হওয়ার কথা না, কেননা সেটাকে ফাইন্যান্স লিজ হিসাবে এডিংলির কাছে দিয়েছে এবং এডিংলি এটাকে IFRS 16 অনুযায়ী রাইট অফ ইউজ অ্যাসেট হিসেবে দেখাবে, এবং রাইট অফ ইউজ অ্যাসেট হিসেবে যখন সে দেখাবে এটার জন্য সে লিজ লায়াবিলিটিও ক্যালকুলেট করবে, এবং লিজ লায়াবিলিটি ক্যালকুলেট করার সাথে সাথে এটার জন্য রেসপেক্টিভ অ্যামortization টেবিলও করবে, এবং ওই অ্যামortization টেবিলটা আমরা অফকোর্স IFRS 16 এ যখন যাব তখন এটা নিয়ে ডিসকাশন অফকোর্স করা হবে কিভাবে আমার অ্যামortization টেবিলটা IFRS 16 অনুযায়ী আমরা করে থাকি। এইটা বেসিক্যালি কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এটা মোস্ট প্রবাবলি ডিসকন্টিনিউড অপারেশনের পার্ট। আমরা সব পার্টটা দেখব না, জাস্ট প্রপার্টি এন্ড গ্রুপ স্ট্রাকচার এন্ড ডিসকন্টিনিউড অপারেশনস, এই পার্টটা নিয়ে জাস্ট আমরা যে কথা বলবো। কোয়েশ্চেনটা করলাম একটু আগে এডিংলি, হুম, একটু কাইন্ডলি কোয়েশ্চেনটার লাস্ট প্যারাগ্রাফটা দেখাবেন একটু। এটা হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে যেটা মানে আমার একটা কমেন্ট হচ্ছে যে ম্যানেজিং ডাইরেক্টর যে বললো দ্য ফেয়ার ভ্যালু শুড বি রেফারেন্স টু অ্যান অ্যাক্টিভ মার্কেট। তো আমরা যদি ফেথফুল রিপ্রেজেন্টেশনের কনসেপ্ট চিন্তা করি, তো অ্যাসেটটা আমার মার্কেট কন্ডিশনকে রিফ্লেক্ট করেই আমার ভ্যালুয়েশন করা উচিত না? হ্যাঁ অফকোর্স, বাট আপনি ভুল তো করে আসতেছেন ফার্স্ট থেকে। এখানে আমরা দেখলাম যে এই অ্যাসেটটা ফিসকার্টন পারচেজ করছে অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট প্রপার্টি, রাইট? জি। ওকে, এখন আসেন এই পর্যন্ত আমরা বুঝিয়ে নিচ্ছিলাম যেটা IS 40 হিসাবেই আমার ট্রিট হবে, মানে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে। বাট পরবর্তীতে আমরা কি দেখলাম, ফিসকার্টন এডিংলেকে কত বছরের জন্য লিজ দিয়েছে, 40 ইয়ার। এন্ড এই 40 ইয়ার্সে এই অ্যাসেটটার কন্ট্রোল কার কাছে থাকবে? এটার মানে এই যে কস্ট এন্ড বেনিফিট টোটালি থাকবে এডিংলির কাছে। এডিংলির কাছে, এবং এটা সেল করে কি আর ওইরকম কোনো ভ্যালু পাওয়া যাবে? মানে রিসাইডেবল ভ্যালু কি আর ওইরকম আছে? খেয়াল করে দেখেন তো। না, ইউজফুল লাইফের পর তো লিজের ভ্যালু খুবই মানে নেক্সট টু মিনিমাল জিরো হয়ে যায় আর কি। ওকে, তাহলে এখন নেক্সট কোশ্চেন হচ্ছে, সো তার মানে আমরা সব বুঝলাম যে সব ওকে আছে, সব ঠিক আছে, বাট এখন আসেন যে ফিসকার্টন আসলে কি ভুল করছে। ফিসকার্টন এটাকে IS 40 আন্ডারে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে দেখাইছে, রাইট? জি। বাট কোশ্চেন হচ্ছে, আপনি যদি লিজের ডেফিনেশনটা দেখেন,
এই অ্যাসেটটাকে কন্ট্রোল কে করতেছে, মানে 40 ইয়ার্স ধরে কি কন্ট্রোল আর ফিসকার্টনের হাতে থাকবে? না না, বিকজ ইনভেস্টমেন্ট প্রপার্টি তাহলে তো আমার রিকগনিশন যে ক্রাইটেরিয়া, হুম, যে কন্ট্রোল যে ওয়ার্ডটা, সেটাই তো আসতেছে না এখানে। আসতেছে না। তাহলে ও যে কাজটা করছে, এই যে এইখান থেকে খেয়াল করে দেখেন, এই কাজটাই তো ও ঠিক করে নাই। ও কি হিসেবে রেকর্ড করছে এটাকে? এটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি একটা অ্যাসেট হিসেবে রেকর্ড করেছে। বাট ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কি ফিসকার্টন রেকর্ড করতে পারবে? না, এটাকে অ্যাসেট হিসেবে কে রেকর্ড করতে পারবে? এটাকে এডিংলি করতে পারবে। এডিংলি রেকর্ড করতে পারবে। এডিংলি যখন রেকর্ড করবে, এডিংলি এটাকে কিসের আন্ডারে রেকর্ড করবে অ্যাসেট হিসেবে? ও তো আর পারচেস করে না, ও তো আর ওনার না। তাহলে এটাকে ও কি হিসেবে দেখাবে? এটাকে ও দেখাবে অ্যাজ পার আইএফআরএস 16 রাইট অফ ইউজ অ্যাসেট। স্যার এখানে আমার একটা কনফিউশন, যে এটা যেহেতু অ্যাসেটের স্টার্টিং থেকে পুরো হুম, ইউজফুল লাইফ পর্যন্তই কিন্তু এডিংলি পাচ্ছে হুম, এবং কস্ট এন্ড বেনিফিট সবকিছু এনজয় করছে, হুম। ইন দ্যাট কেস তাও কি সে আইএফআরএস 16এই করবে, হ্যাঁ, নাকি এটা কারণ আইএস 16-এ? না 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 না, মানে এখন আসলে হচ্ছে আইএফআরএস 16 সে ফলো করবে। এখন আইএফআরএস 16 যখন সে ফলো করবে, আমি আইএফআরএস 16টা খুব ডিটেলসে যাচ্ছি না এই কারণে, কারণ আমি এসবিআই এর এখন আইএফআরএস 16টা আপনাদের সাথে ডিসকাশন করি না। এটা আপনারা এফআর থেকে বলছেন, তো এই জন্য হয়তো বা মাথায় আছে। আইএফআরএস হ্যাঁ হ্যাঁ 16 এ আইএফআরএস 16 যখন আপনি ফলো করেন, যখন এটার ক্রাইটেরিয়া মিট করে, তখন কি মানে কি অ্যারেস্ট করে অ্যাজ পার আইএফআরএস 16? আমার যতটুকু মনে পড়ে আমাদের দুটো রকমের লিস্ট ছিল, একটা অপারেটিং আর একটা আপনি ফাইন্যান্সিং। আইএফআরএস 16 এ অপারেটিং লিজ, ফাইন্যান্স লিজ বলতে কোনো লিস্ট থাকে না। হ্যাঁ, মানে আইএফআরএস 16 এ হচ্ছে আইদার লিজ কন্ট্রাক্ট অর নট। And জি জি যেহেতু the leasee has obtained the control over the asset, then the double entry, the accounting entry should be কি হবে? Right of use asset debit, lease liability credit. সবাই কি এগ্রিড এর সাথে? জি। এই যে রাইট অফ ইউজ অ্যাসেট, এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাই হচ্ছে ওর জন্য রাইট অফ ইউজ অ্যাসেট। কথাটা ক্লিয়ার? আর এই যে লিজ লাইবিলিটি, এই লিজ লাইবিলিটি হচ্ছে আসলে ফাইন্যান্সিয়াল লাইবিলিটি। এখন আপনার কোয়েশ্চেন হচ্ছে, এটাকে তো ফার্স্ট ফার্স্ট ডে থেকেই ও এটাকে অ্যাসেট হিসেবে দেখাতে পারছে। হ্যাঁ, এডিংলি তো এটা ফার্স্ট ডে থেকেই, আমি যদি বলি যে এডিংলি এটা ফার্স্ট ডে থেকেই তো এটা অ্যাসেট হিসেবে দেখাতে পারছে। এখন কোয়েশ্চেন হচ্ছে, এটাকে সে অ্যাসেট হিসেবে যখন দেখাবে, সেটাকে কি ক্যাটাগরি অফ অ্যাসেট হিসেবে দেখাবে? এখন সেই কথাটা কিন্তু আমাকে এডিংলি এটা কি পারপাসে ইউজ করবে সেটা কিন্তু বলে নাই, বলছে না না, মানে আনক্লিয়ার এখানে তাহলে। তার মানে that IS or this IS will be depend on the purpose of using the asset by leasing. আমি কি কথাটা বুঝাইতে পারছি? জি। ওকে, তাহলে বাট এটা হচ্ছে, আনটিল এন্ড আনলেস আমার পারপাসটা যতক্ষণ হ্যাঁ, পর্যন্ত না বলা হবে, তাহলে ততক্ষণ আমি পর্যন্ত তো এটা আইফার আই 16-ই থাকবে, রাইট? না, আইফারএস 16 কিন্তু আমি আছি। বাট আইফারএস 16 এর মধ্যে কিন্তু আবার আমি দুইটা ব্রাঞ্চ পাইছি। একটা হচ্ছে রাইট অফ ইউজ অ্যাসেট পাইছি। এখন রাইট অফ ইউজ অ্যাসেটটা আমি কোন আইএস অনুযায়ী ট্রিট করব, সেটা আমি ট্রিট করব ওই রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী। যদি এটা আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে ট্রিট করি, তাহলে এটা আমি আইএস তখন 16 থাকবে অনুযায়ী আই ট্রিট করব। 16। আমি বুঝাইতে পারছি কথাটা? জি জি। আর যদি এটা আমি আলটিমেটলি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে ট্রিট করি, তাহলে এটা আমার হবে হচ্ছে আইএস 40। আই 40। আমার কথাটা ক্লিয়ার? মানে তার মানে বেসিক্যালি আমি একজন আমরা থেকে আইফারএস, লিজ নিয়ে ইয়েস, আমি আইফারএস সেটাকে আমি 16 আইএস 16 ইউজ করতে পারি অথবা হ্যাঁ, 40ও করতে পারি। বিকজ এখানেই আমার ওই ব্রাঞ্চটা তৈরি হচ্ছে। আমি আইফারএস 16 এর আন্ডারেই আমার এই যে, এখন আসেন পরের কথাটা, লিজ লাইবিলিটি। এখন লিজ লাইবিলিটির মেজারমেন্ট কি অনুযায়ী হবে? লিজ লাইবিলিটির মেজারমেন্টের জন্য কিন্তু আমার আবার যেতে হবে আইফারএস 9 এ, ফাইন্যান্সিয়াল
ইনস্ট্রুমেন্টে অ্যামোর্টাইজ কস্ট মডেলে। আমি বুঝাতে পারলাম কথাটা? জি, তখন আমার ভ্যালুয়েশনের উপর অ্যামortization-টা আসবে আর কি। তখন আমার ওই লিজ লায়াবিলিটির ওপেনিং ব্যালেন্স আমি যেটা বের করলাম ওইটা আমাকে প্রতি বছর অ্যামোর্টাইজ করতে হবে অ্যাজ পার আইএফআরএস 9, অ্যাজ পার অ্যামোর্টাইজড কস্ট মডেল ফর ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস। সেটা কি আমরা যে আগে এফআরএ শিখেছিলাম আগে যে কিছু পার্ট ডেপ্ট থাকবে, কিছু পার্ট ইকুইটি থাকবে, না না, ওটা তো জিনিসটা কি ওরকমই? ইউ আর টকিং অ্যাবাউট কনভার্টেবল ডেট, কনভার্টেবলটা না, আমি বলতেছি ও হচ্ছে আচ্ছা আচ্ছা, জি নর্মাল ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। হ্যাঁ, নর্মালটা, জি জি ওকে। আমরা কি আহ, আমি যদি এই জায়গাটাতে খুব ঢুকতে চাচ্ছিলাম না, বাট স্টিল যেহেতু চলে আসছে আমি একটু ট্রাই করলাম আপনাদেরকে একটা ছোট্ট স্ন্যাপ দিতে। সো নাথিং কমপ্লিকেটেড, স্টিল রেলেভেন্ট বাট ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সো এই জন্য আমি বললাম যে অ্যাসেটের স্ট্যান্ডার্ড গুলো যখন আমি কোয়েশ্চেন গুলো দেখতে গেলাম, দেখলাম যে এটার সাথে আইএফআরএস 16 খুব কানেক্টেড, এটার সাথে আইএফআরএস 9 খুব কানেক্টেড। সো আমরা ওই কোয়েশ্চেন গুলো যখন করব, বা সেই কোয়েশ্চেন গুলো করার পর হোপফুলি আমরা প্রপারলি অ্যাসেটের যত, মানে আমরা ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন গুলো তো আসলে লাস্টের দিকে করতে চাই, সো সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি আমার আইএস গুলো কভার হয়ে গেলে রিভিশনটা আমার জন্য খুব ফ্রুটফুল হবে। সো লেটস সি, আমরা নলেজ পার্টটা একটু কুইকলি শেষ করার ট্রাই করি। হোপফুলি দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, এটাই মনে হয় লাস্ট কোয়েশ্চেন। এখানে আমার আইএফআরএস 5 এর কিছু ব্যাপার আসছে, বিকজ বাকি পয়েন্টগুলো আমার জন্য রেলেভেন্ট না। এই কোয়েশ্চেনটা আইএস 16 এর, ওকে দুইটা কোয়েশ্চেনে আমরা দেখি, টাইম আছে, হোপফুলি খুব একটা প্রবলেম নাই আপনাদের, আর 10-15 মিনিট যদি আমরা নেই। রিকোয়ারমেন্ট, আমরা এটা সি পার্টটা নিয়ে কথা বলছি, এখানে ডিসকন্টিনিউড অপারেশন নিয়ে কথা বলবো, এটা গ্রুপ অ্যাকাউন্টিং এর পার্ট, এটা নিয়ে আমার আসবে না। ইনভেন্টরি আমরা অলরেডি জানি, আইএস 2 এর ব্যাপার। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের রিকোয়ারমেন্ট এটা পরের পার্টে আসছে, পরের রিকোয়ারমেন্টে। গুডউইল আমার কনসলিডেশনের পার্ট, এটাও আমার খুব একটা আসবে না। পেনশন স্কিম, এটা বেসিক্যালি আইএস 19, এমপ্লয়ি বেনিফিট, সেখান থেকে আমরা হয়তো এটা পাবো, দেখবো। আইএস 19 আমরা এখনো করি নাই, সো আলটিমেটলি এখান থেকে শুধু এই রিকোয়ারমেন্টটা নিয়ে আমরা কথা বলবো, দ্যাট ইজ রিলেটেড টু আইএফআরএস 5। হ্যাঁ, একটু আপনারা পড়েন, রিকোয়ারমেন্টটা পড়েন। আল্লাহু আকবার। So advise the directors as to whether Watson should be classified held for sale, whether both it Barham should be classified as a discontinued operation। মানে হচ্ছে এটাকে হেল্ড ফর সেলের আন্ডারে দিবেন নাকি ডিসকন্টিনিউড অপারেশন হিসেবে থাকবে। 6 মার্ক, আইফারস 5 অনুযায়ী এটা আপনাকে ট্রিট করতে হবে। সো মোস্টলি এটা বেসিক্যালি হচ্ছে আপনার এই পয়েন্ট দুইটা, চেঞ্জ অফ গ্রুপ স্ট্রাকচারস, যদি এটা কমপ্লিটলি কনসিডারেশন রিলেটেড, বাট এই দুইটা পয়েন্ট পড়লেই হবে, এই দুইটা প্যারা পড়লেই হবে। ফার্স্ট প্যারাটা একটু পড়েন, সেকেন্ড প্যারাটা আমরা আসতেছি। So changes to the group structure, during the year ended 30 September 2008, Moyes acquired 60% subsidiary Devonport and also sold all of its equity shares in Barham for cash। ঠিক এই কথাটাই ও বলছিল, sold of its equity interest in Barham for cash। The considerations for Davenport consisted of share exchange এর কথা এখানে আছে, একটু আইফআরএস 2 এর ব্যাপার এখানে আসবে, বাট আমরা এখনো পর্যন্ত আইফআরএস 2 এতে যাইনি। 80% of equity shares of Barham had been acquired several years ago, but Moyes had decided to sell the performance of Barham
has been poor for a number of years. Consequently, Barham had a substantial overdraft at disposal date. Barham was unable to pay any dividend during the financial year, but Devonport did pay an interim dividend 30 সেপ্টেম্বর। তার মানে এটা বেসিক্যালি ওর ডিসকন্টিনিউড অপারেশন হিসেবে আসবে কিনা সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে, অথবা নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল আন্ডারে আসবে কিনা সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে। নাও ডিসকন্টিনিউড অপারেশনস, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ওকে, the directors of Moes, sorry, the directors of Moes wish advice as to whether the disposal of Barham should be treated as discontinued operations and separately disclosed within the consolidated statement of profit or loss, যেটা আমরা জানি যে এটার জন্য তাকে অবশ্যই সাবসিডিয়ারিকে যখন সে অ্যাকোয়ার করেছে 12 মান্থের মধ্যে সেল করবে সেটার পারমিশন অথবা অ্যাপ্রুভাল থাকতে হবে। There are several other subsidiaries which all produce similar products to Barham and operate in a similar geographical area. Additionally, Moes holds a 52% equity interest in Watson. ঠিক পরের কথাটা যেটা বলছে যে advised Watson should be classified as held for sale. Both it and Barham should be classified as discontinued operation. তার মানে দুইটা এন্টিটি, এটা আমরা বুঝতেছি। আমরা উপরেটা দেখলাম হচ্ছে বারহামের কথাটা, এখন নিচেরটা আমরা বলতেছি ওয়াটসনের ব্যাপারে কি বলছে। Watson was previously issued share options to other entities which are exercisable in the year ended 30 September 2009. It is highly likely that these options would be exercised, which would be reduced Moes interest to 35%. এই যে ওর 52% ছিল, এটা 35% হয়ে যাবে। Now to understand this we have to understand what is share options, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা আপনারা কম বেশি সবাই জানেন। শেয়ার অপশনস হচ্ছে আমাদের শেয়ার হোল্ডার অথবা এমপ্লয়ীদেরকে একটা অপশনস দেওয়া হয় যে ওরা ইন ফিউচারে যদি এটা এমপ্লয়ি হিসেবে থাকে, একটা ভেস্টিং কন্ডিশন থাকে, সেই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে অ্যাট দ্য ফিক্সড প্রাইস তারা এই শেয়ারটা পারচেস করতে পারবে। এন্ড এখানে যেহেতু ওরা বলেই দিচ্ছে ইট ইজ হাইলি লাইকলি এটা ওরা এক্সারসাইজ করবে, তার মানে সবাই শেয়ারটা অ্যাকোয়ার করবে। The directors of Moes require advice to whether this loss of control would require Watson to be classified as held for sale and reclassified as discontinued. তার মানে আলটিমেটলি আমরা যদি দেখি ব্রাহাম আর হচ্ছে ওয়াটসন, সেই ক্ষেত্রে এটাকে ডিসকন্টিনিউড অপারেশন হিসেবে বলার জন্য অথবা ডিসপোজাল বলার জন্য যে আর হেল্ড ফর সেল বলার জন্য যে ক্রাইটেরিয়া গুলো আছে, আগে আপনাকে ক্রাইটেরিয়া গুলো ডিসকাশন করতে হবে। ডিসকাশনটা কিভাবে করা হয়েছে দেখেন। IFRS 5 held for sale discount operation defines discount operation as the component of an entity which either has been disposed of is a classified held for sale and separate major line of business, যেটা আমরা ফার্স্টেই বলছিলাম সিঙ্গেল কোঅর্ডিনেটেড প্ল্যান টু ডিসপোজ সেপারেট মেজর লাইন এরিয়া অফ একটি সাবসিডিয়ারি অ্যাকোয়ার্ড এক্সক্লুসিভলি ফর রিসার্চ। ওই যে আমরা যে তিনটা কথা এখানে বলেছিলাম, এই যে ঠিক এই তিনটা কথা, হ্যাঁ এই তিনটা কথা, এই তিনটা কথা যদি মিলে যায় তখন কি হবে, both entities would have components of Moes Group since their operations and cash flows are clearly distinguishable for operating or reporting purposes. Braham has been sold during the year, but there appears to be other subsidiaries which operate in similar geographic regions and produce similar products. তার মানে কিন্তু ওই জিওগ্রাফিক এরিয়াতে বাকি সাবসিডিয়ারি কোম্পানি আছে। Little guidance is given as to what would constitute a separate major line of or major geographical area of operations. The definition is subjective and the director should consider factors such as materiality and relevance before determining whether, তার মানে ক্লিয়ার কিছু কিন্তু বলতেছে না যে এটা কি ডিসকন্টিনিউড হবে কিনা, যেটা আমার সিনারিও একটা দেখে কথা স্যার, কোয়েশ্চেনে কিন্তু কোনো ইন্টেনশন বলে নাই যে না আমার এই বারহামের 12 কোনো একটা মান্থের মেজর মধ্যে লাইন অফ অপারেশনসটা অফ হচ্ছে কিনা। 12 মান্থের মধ্যে সেল করে দিবে, অথবা ডিরেক্টরের অ্যাপ্রুভালও নাই, মানে বোর্ডের অ্যাপ্রুভালও নাই, হ্যাঁ মানে কোনো ইন্ডিকেশন দেওয়া নেই। মানে ক্লিয়ার ইন্ডিকেশন দেওয়া নাই, বাট একটু আপনাকে ঘুরায় বলতে হবে কথাগুলো আর কি, একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে বলতে হবে আর কি। হ্যাঁ এরপরে লাইনটা খেয়াল করে দেখেন, টু বি ক্লাসিফাইড অ্যাজ হেল্ড ফর সেল, যেটা হাইলি প্রবাবল হইতে হবে। অ্যাট ফেস ভ্যালু ওয়াটসন উড নট অ্যাপিয়ার টু মিট দিস ডেফিনেশন, তার মানে হেল্ড ফর সেলে আবার ওয়াটসনের ক্রাইটেরিয়া মিট করে না। ডাজ নট এক্সপ্লিসিটলি এক্সটেন্ড দ্য রিকোয়ারমেন্ট ফর হেল্ড ফর সেল টু সিচুয়েশন হোয়ার দ্য কন্ট্রোল ইজ লস্ট, তার মানে কন্ট্রোল হারাইলেই যেটা হেল্ড ফর সেল হবে এরকম কোনো কথা হেল্ড ফর সেলের আন্ডারে বলা হয় নাই। However,
confirm that instance where the control is lost, the subsidiaries asset and liabilities should be derecognized. মানে যখন কন্ট্রোলটা চলে যাবে, যখন 52% থেকে 35% হয়ে যাবে, তখন আমি আর এটাকে সাবসিডিয়ারি হিসেবে দেখাতে পারবো না, এটাকে আমি অ্যাসেট হিসেবে দেখাবো এবং আমার অ্যাসেট এবং লাইবিলিটিটাকে ডিরেকগনাইজ করে দিতে হবে, রাইট? এখন আসেন পরের কথাটা কি ডিরেকগনাইজ বলছে। বলতে স্যার এখন যে এটা তো আমার সাবসিডিয়ারি থেকে অ্যাসোসিয়েট চলে আসছে, হ্যাঁ, তো আমার কনসলিডেশন থেকে সেই অ্যাসেটটা ডিরেকগনাইজ করতে হবে তো। রাইট রাইট, এটাই বলতেছে। এরপরে দেখেন, লস অফ কন্ট্রোল ইজ আ সিগনিফিক্যান্ট ইকোনমিক ইভেন্ট অ্যান্ড ফান্ডামেন্টালি চেঞ্জেস দ্য ইনভেস্টি, মানে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি রিলেশনশিপটার কথা বলতেছে। দেয়ারফর সিচুয়েশনস ওয়্যার দ্য প্যারেন্ট ইজ কমিটেড টু লুজ কন্ট্রোল শুড ট্রিগার আর রিক্লাসিফিকেশন অ্যাজ হেল্ড ফর সেল। মানে হচ্ছে এখানেও কথাটা আপনাকে বলতে হবে, যেহেতু ওর এটা সেল করে দিচ্ছে, বাট স্টিল এটার অ্যাগ্রিমেন্টটা আছে কিনা অথবা এটার অ্যাপ্রুভালটা আছে কিনা, তার মানে এটা জাজমেন্টাল একটা কথা, ক্লিয়ার করে কিছু বলা হয় নাই। It is possible, therefore, that Watson should be classified as held for sale, but to be classified as it is on operations, Watson would need to represent separate major line of business. মানে হচ্ছে আহ, আপনাকে কিন্তু কমপ্লিটলি কংক্রিট কথা বলতেছে না যে এটাকে আপনি হেল্ড ফর সেল হিসেবেই রাখবেন। ও বলতেছে যে হ্যাঁ, এটা আপনি চাইলে পারেন, বাট স্টিল যদি এটা রাখেন তাহলে আপনাকে সেপারেটলি দেখাতে হবে অ্যাজ পার IFRS 5। তার মানে হচ্ছে এখানে আপনি দুইটার কোনোটার ক্ষেত্রেই কিন্তু ক্লিয়ার ইন্ডিকেশন পান নাই as discontinued operations or held for sale, বাট আপনি কিছু জাজমেন্টাল কোঅর্ডিনেশন অথবা ইন্ডিকেশন পেয়েছেন, যে জাজমেন্টাল ইন্ডিকেশনস গুলো দিয়ে আপনি আপনার এক্সামিনারকে বলে আসবেন যে আপনার নলেজ আছে রিগার্ডিং IFRS 5, এবং দুইটা মেইনলি নলেজ, একটা হচ্ছে ডিসকন্টিনিউড অপারেশনস আর হেল্ড ফর সেল। এত তো লিখতে হবে না, অনেক লেখা হয়ে গেছে, মানে অনেক বেশি লেখা আসলে, 6 মার্কের জন্য আপনি 5 থেকে 6টা পয়েন্ট লিখলেই গুনে নাও, নাথিং কমপ্লিকেটেড পার্ট, এখানে আপনাকে এত ডিটেলস আসলে লিখতে হবে। আহ, না, নট রিয়েলি। ইন দ্য মিন টাইম আমি আপনাদেরকে আবারও একটু ছোট্ট করে একটা রিকোয়েস্ট করি, আমরা কিন্তু অলরেডি 50 মার্কসের কোয়েশ্চেন সলভ করেছি তানজিমুল, হ্যাঁ? এখন ইফ ইউ গাইজ মানে ওয়েট ফর মি, যে ওই 50 মার্কসের কোয়েশ্চেন গুলো আপনি রিভিশনে আবার আসবে অথবা আবার আনবেন, ইট উড বি ডিফিকাল্ট, তখন ডিফিকাল্ট হবে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অ্যাটলিস্ট বিপিপি এক্সাম কিট থেকে ওই গ্রুপ অ্যাকাউন্টিং এবং বিপিপি এক্সাম কিটটা খেয়াল করে দেখবেন, সেকশন ওয়াইজ কোয়েশ্চেন দেওয়া আছে। আপনারা কন্টেন্টে যাবেন, কন্টেন্টে গিয়ে দেখবেন সেকশন ওয়াইজ কোয়েশ্চেন দেওয়া আছে। সেকশন এ তে কোন কোয়েশ্চেন গুলো আসে, সেকশন এর 1 সেই কোয়েশ্চেন গুলো গ্রুপ অ্যাকাউন্টিং এর 35 মার্কস, আর বাকি 15 মার্কসের যে এথিক্স থেকে আসে সেই এথিক্স এর কোয়েশ্চেনটাও দেওয়া আছে। সো আমি রিকোয়েস্ট করব আপনারা সাইড বাই সাইড ওই কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করেন। অ্যান্ড স্টিল আপনাদের হাতে যদি আমি এখনো চিন্তা করি, আপনাদের এক্সাম সম্ভবত জুনের কয় তারিখ, একটু যদি দেখি আমরা, সম্ভবত জুনের 5 তারিখ, রাইট? 5 তারিখ। তার মানে আপনাদের হাতে এক্স্যাক্টলি আর 1 মাস 5 দিন টাইম আছে, এক্স্যাক্টলি 4 দিন টাইম আছে, 34 ডেজ। সো 34 ডেজ স্টিল অনেক ভালো টাইম। আপনি যদি পার ডে 3 to 5 hours টাইম দিতে পারেন প্রিপারেশনের জন্য, স্টিল আ ভেরি গুড টাইম। অ্যান্ড অফকোর্স আমি আপনাদেরকে একটা ওভারঅল রিভিশনের জন্য, বিশেষ করে গ্রুপ অ্যাকাউন্টিং থেকে শুরু করে IFRS এর জন্য আমি আপনাকে 3টা রিসোর্স অলরেডি লিংক শেয়ার করে রাখছি। আমাদের কথাগুলো তো অনেক ডিটেলস হয়, বাট ওইখানে সামারি করে দেওয়া আছে। আই বিলিভ এটা আপনাদেরকে খুব হেল্প করবে টু কিপ ইট শর্ট, টু কিপ ইট কনসাইজ, সো দ্যাট আপনাদের এন্ড থেকে প্র্যাকটিসটা আগেই আপনারা শুরু করতে পারেন, পার্টিকুলারলি গ্রুপ অ্যাকাউন্টিং, এথিক্স এর পার্ট, কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের পার্ট, ওগুলো আপনাদের জন্য খুব বেশি প্রবলেম হবে না হোপফুলি। স্যার একটু আনসারটা একটু দেখাবেন হ্যাঁ, একটু উপরটা, এই এই যে যে এই লাইনটা, whether this should be extended to situations where control is lost। স্যার এখানে যেটা আমরা সিনারিওটা দেখলাম যে আমার কন্ট্রোলটা 52% থেকে 35%-এ চলে আসতেছে, হুম তো বাই আমার রেগুলেশনস এটা কিন্তু আমার সাবসিডিয়ারি থেকে অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে, হুম বাট এখানে আমার কন্ট্রোল লস্ট হচ্ছে কিনা এটা কি আমার ধরেন কোনো ফার্দার এগ্রিমেন্টের উপর বেস করেও কি থাকতে পারে? হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি সবসময় কেন শেয়ার হোল্ডিং দিয়েই কন্ট্রোলের কথা বলতেছেন? আমরা একটা জিনিস জানি না যে আপনার তো 10% শেয়ার ওন করে আপনার কন্ট্রোল আপনার হাতে থাকতে পারে, পারে না? মানে ডিপেন্ডিং অন এগ্রিমেন্ট আর কি। হ্যাঁ, এগ্রিমেন্ট অথবা ওই আদার যে ফ্যাক্টর গুলা,
আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের যে পয়েন্ট গুলা, ঠিক না? মানে এই লাইনের তো আই থিঙ্ক ওইটাই বুঝাতে চেয়েছে, ওইটাই রাইট? বোঝাচ্ছে, যে ওইটাই বোঝাচ্ছে যে অলওয়েজ আপনি ব্লাইন্ডলি শুধু শেয়ার হোল্ডিং দিয়েই ডিফাইন করেন না যে প্যারেন্ট কে সাবসিডিয়ারি কে। ক্লিয়ার ভাইয়া? জি জি। ওকে, পরের কোশ্চেনটা আসলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট রিলেটেড। এটা মনে হয় আগের একটা কোশ্চেনের সাথে কিছুটা রিলেটেড। ওই একটু আগে আমরা ফার্স্ট যে কোশ্চেনটা করছিলাম, নতুন একটা অ্যাকাউন্টেন্টকে না আসা হয়েছে সেটার। So advise the directors fill in the above transaction should be dealt with in financial statement referring to the relevant IFRS. দেখেন এই কথাটা আপনারা কিন্তু সবাই বুঝতেছেন যে আপনাকে মোস্ট অফ দা কোশ্চেনে রেলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কথা বলে দেয় না, হ্যাঁ? মানে আপনাকে এটা ডিটারমাইন করতে হয় যে আপনি কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা আসলে ফলো করবেন। আহ At 30 November 2006, the directors of field estimate that a piece of mining equipment needs to be reconditioned every 2 years. তার মানে হচ্ছে একটা মাইনিং যেটা আপনার 2 বছর পর পর বেসিক্যালি রিকন্ডিশন করতে হয়। They estimate that this cost will amount to 2 million for parts and 1 million for labor cost of the own employees. তার মানে হচ্ছে 2 মিলিয়ন হচ্ছে পার্টস এর জন্য এবং 1 মিলিয়ন হচ্ছে তার basically লেবারদের কস্ট। The directors are proposing to create a provision for the next reconditioning which is due to in 2 years time in 20x8, that is called environmental provisions along with the essential maintenance cost. There is no legal obligations to maintain the mining equipment, of course এটা একটা constructive obligation. As explained above, it is expected that there will be a future reductions in the selling prices of coal which will affect the forward contract being signed over next 2 years by field. The directors of field require advice on how to, যে কথাটা আমরা বারবার বলি, এখানে আপনার থেকে রিকমেন্ডেশন চাচ্ছে, আপনার থেকে একটা অ্যাডভাইস চাচ্ছে যে এই যে রিকন্ডিশনিং কস্ট, এটাকে বেসিক্যালি হচ্ছে কিভাবে তারা রেকর্ড করবে, প্লাস আরেকটা জিনিস বলছে whether the decline in the price of coal in its impairment indicator, মানে ফিউচারে যেহেতু এটার কয়েল প্রাইসটা মানে বেসিক্যালি কমে যাবে, এটা ইম্পেয়ারমেন্ট ক্লজ IS36 এর ইন্ডিকেটর কিনা। তার মানে এখানে খেয়াল করে দেখেন IS16 এর সাথে IS37 এর একটা কানেকশন আপনাকে করতে হবে। ওই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট এনভায়রনমেন্টাল প্রভিশন, সেই কথাটা আপনাকে বলতে হবে, প্লাস IS36 এর কি বলে ইম্পেয়ারমেন্ট লসের কিছু কথা আপনাকে বলতে হবে। সো এই তিনটা জিনিস আপনাকে এখানে মেজার করতে হবে এবং অফকোর্স আপনি যখন IS36 এর কথা বলবেন তখন ওই ইন্ডিকেশন যেটা ইন্ডিকেটর যেটাকে আমরা বলি ওই ইন্টারনাল এক্সটার্নাল ইন্ডিকেটরের কিছু কথা এখানে বলবেন। যেহেতু 8 মার্কের একটা কোয়েশ্চেন, এখানে অনেক লেখা, বাট ইউজুয়ালি আপনি 6 থেকে 7টা পয়েন্ট অথবা 8টা সেন্টেন্স লিখলে গুড এনাফ। 8টা সেন্টেন্স আপনি ভাগ করে নিতে পারেন। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থেকে আপনি লিখতে পারেন 4টা সেন্টেন্স অথবা 3টা সেন্টেন্স। তারপরে প্রভিশনস থেকে এনভায়রনমেন্টাল প্রভিশনস এর ক্যালকুলেশনস থেকে আপনি লিখতে পারেন 3টা সেন্টেন্স, এন্ড ইম্পেয়ারমেন্ট লসের পয়েন্ট থেকে আপনি লিখতে পারেন 2টা অথবা 3টা সেন্টেন্স। তাহলে মোটামুটি ভাবে আপনাদের আনসারটা স্ট্যান্ডার্ড একটা আনসার হবে। আমরা বেসিক্যালি টেকনিক গুলো নিয়ে কথা বলছি, বাট স্টিল আপনাদের কাজ হচ্ছে এই কোয়েশ্চেন গুলোর আনসারটা একটু নিজেরা প্র্যাকটিস করা, কেননা আমরা আনসারটা এখানে যেভাবে লিখতে অথবা চেক করতেছি সেটা আমাদের ব্রেনে থাকবে না যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে একটা কোয়েশ্চেন নিজে প্র্যাকটিস করে ভালো করে না দেখবেন, মানে অ্যাটলিস্ট আনসারটা নিজে না করবেন। স্যার এটা এই যে কোশ্চেনটা আমরা দেখলাম মাত্র যে ফিলের হুম যে রিকন্ডিশনটা, হুম স্যার রিকন্ডিশন তো একটা অ্যাসেটের মেইনটেনেন্সের ক্ষেত্রে পড়ছে, তাই না? এটা তো হুম আমার কোনো পারফরম্যান্স এনহ্যান্স করছে না। না, সেটা সেটা আপনাকে ওই যে সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট অনুযায়ী। আপনি যদি একবার এটাকে রিকন্ডিশন করেন, কত বছর করে ইউজফুল লাইফ পান আপনি? 2 ইয়ার্স। 2 ইয়ার্স। তার মানে এটা কি আপনার আলটিমেটলি ইউজফুল লাইফটাকে আবার 2 বছর বাড়াই দিচ্ছে না? মানে সেটা আপনাকে দুইটা পার্টি বলতে হবে, মানে জাস্টিফাই করতে হবে, বাট আমি আপনাকে আনসারের টোনটা বলতেছি। এটা কিন্তু যে মেজর ওভারঅল কস্টের সাথে কানেক্টেড। হ্যাঁ হ্যাঁ, ওভারহলিং যে বিষয়টা ছিল। সো 2 ইয়ার্স এর আলাদা আলাদা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে। 2 ইয়ার্স এর প্রতি বছর ইউজফুল লাইফ ধরে ওই অনুযায়ী ক্যাপিটালাইজড এক্সপেন্ডিচারের সাথে আপনার এনভায়রনমেন্টাল প্রভিশনটাও এখানে ক্যাপিটালাইজ করতে হবে। ক্লিয়ার? মানে বলতে গেলে একটা যদি যদি আমার কোনো সাফিসিয়েন্ট কোনো ওয়ার্কের যদি এক্সপিরিয়েন্স না থাকে,
হুম তাহলে একটা ইনএক্সপিরিয়েন্স অ্যাকাউন্টেন্ট কিন্তু এই কস্টটাকে আপনার মেইনটেনেন্স কস্টেও কিন্তু দেখাই দিতে পারে আর কি। এক্স্যাক্টলি যেহেতু এক্স্যাক্টলি যেহেতু তার চিন্তা হচ্ছে হুম যে এই কস্ট দিয়ে আমি আমার অ্যাসেটটাকে আরো 2 বছর চালাতে পারছি। হুম বিষয়টা কিন্তু হুম এমন না যে আমি হুম আমার না অ্যাসেটের ক্যাপাসিটি হুম আগে 10,000 প্রডিউস এই করতো, এই- এখন এই পনেরো কারণে হাজার প্রডিউস করতেছে। এই কারণে আপনি এসবিআর পড়তেছেন, দ্যাট ইজ ওয়াই আপনাকে হায়ার করতে চাবে এবং দ্যাট ইজ ওয়াই আপনি এই জায়গাটাতে ভ্যালু অ্যাড করবেন। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আমি কি বুঝাতে পারলাম? এবং এটাই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ভ্যালুয়েটটা এইভাবে করবেন, মানে আপনি যখন এমপ্লয়ারের কাছে যাবেন, এমপ্লয়ার আপনার থেকে এটাই এক্সপেক্ট করবে যে আসলে এইখানে কি হবে, আপনি কি ক্যাপিটালাইজ করবেন কিনা, ক্যাপিটালাইজ করলে সেটার কন্ডিশন গুলা কি কি থাকবে, কেন করবেন, কোন আইএসএর অনুযায়ী করবেন। আর কোয়েশ্চেনে তো স্যার এটাও কিন্তু স্যার বলা নেই আই থিঙ্ক যে আমার অ্যাসেটের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়তেছে আর কি। না না না, এই স্পেসিফিক এসবিআর এটা বলবে কম, মানে এসবিআর এটা আপনাকে একটু অ্যাজিউম করে নিতে হবে, মানে এসবিআর এর ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা সিনিয়র মানে হেড অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, কর্পোরেট রিপোর্টিং, এই ক্যাটাগরিকে আপনাকে অ্যাজিউম করে নিতে হয়। সো ওরা ধরেই নেয় যে আপনি মানে আমার যে লজিক বা থিঙ্কিং কি ঠিক আছে হুম না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আপনাকে স্পেসিফিক বলে দিবে না যে অ্যাজ পার IS-16 অথবা কস্ট মেজার করা যায়, ওই যে প্রাইস 38 এ পাই রেটের কথাগুলো বলবে, এরকম কিছু বলবে না আপনাকে। সেটা আপনাকে ওই পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাশন করে ওই পয়েন্ট অফ ভিউর সাথে সিনারিওর সাথে রিলেট করতে হবে, যেটা আমরা বারবার দেখতেছি। আমরা ইভেন একটা কোশ্চেনে কিন্তু ভুলই করে ফেলছিলাম যে এখানে কিন্তু আপনারা ডিসকাশন করার সময় আমরা বলতেছিলাম যেটা IS-40 ইনভেস্টমেন্ট প্রপার্টি, বাট সাবসিকুয়েন্টলি যখন আমরা ওভারঅল কোশ্চেনটা দেখলাম, এই যে ঠিক এই কোশ্চেনটা রাইট। সো ঠিক এইভাবে আপনাকে চিন্তা করতে হবে, ক্রিটিক্যালি চিন্তা করতে হবে যে আসলে এই কোশ্চেনটা কতটুকু অ্যাঙ্গেলে আপনি আনসারটা করতে পারেন। ওকে, development project. So this is IS-38. This could be our last question for today. Oh না, আরো আছে। My God. Okay. So এটাও 38 এরই পার্ট। আমরা একটা কাজ করি, এই কোশ্চেনটা আপনারা বাসায় করার জন্য দেই। আমি যদিও কোশ্চেনটা আনসার করাই আছে এখানে, মানে ইট ইজ রিলেটেড টু IS-38, ডিসক্লোজারের সাথে আছে। এটা এবং পরেরটা একই কোশ্চেন, সিনারিও একই। সো আপনারা হোপফুলি পারবেন। অ্যান্ড নেক্সট ক্লাসের আমি টপিক বলে দিলাম অলরেডি আপনাদেরকে, উই উইল কভার ইনশাল্লাহ IS-10। আমরা এই ফ্লোতেই যাচ্ছি, আমরা ফ্লোটা একটু দেখি, যে ফ্লোটা আমরা যাওয়ার চেষ্টা করতেছি। আমরা এথিক্স ডান, আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ডান, পারফরমেন্স নিয়ে আমরা কথা বলছি, এটা নিয়ে আমরা কথা বলি নাই রাইট। IS-8 কি আমরা কভার করছি না? সরি আমার মনে নেই, কভার করার কথা করা হয় না, পলিসিতে এররটা করা হয়নি। করা হয় নাই রাইট। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমরা 3টা IS টার্গেট করি, যদি একটু টাইম লাগতে পারে, বাট ফ্রাইডে লেটস সি যতটুকু আমরা কভার করতে পারেন। উইল স্টার্ট অ্যাট 11 ইনশাল্লাহ। তাহলে আমার চ্যাপ্টার আমি বলে দিই, চ্যাপ্টার 5 আমার টপিক নেক্সট ক্লাসের, অ্যান্ড চ্যাপ্টার 12 আমার টপিক নেক্সট ক্লাসের। হ্যাঁ, চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 12, সো এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের টপিক। চ্যাপ্টার 5 হচ্ছে আমার IS-8 and চ্যাপ্টার 12 হচ্ছে আমার IS-37 আর IS-10. So that will be our next class's topic. Inshallah we'll be able to complete, আমরা টাইমলি পারবো হোপফুলি, খুব বেশি IS নাই আমাদের আসলে। হ্যাঁ, মানে জাস্ট স্ট্রাকচার ভাবে যদি আমরা যাই এবং আপনাদের যদি একটা প্রপার কোঅপারেশন পাই, আমরা ইনশাল্লাহ আমরা সিলেবাস টাইমলি শেষ করতে পারবো। সো আজকের জন্য আমরা এখানেই শেষ করি ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অ্যান্ড যদি আমাদের IFRS 5 এবং আমরা যে কোশ্চেন গুলা করছিলাম, ডিসকাশন করছিলাম, ব্রেন স্টর্মিং বেসিক্যালি, শ্যাডো প্র্যাকটিস বলি এটাকে আমরা, সেক্ষেত্রে যদি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে, প্লিজ প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান। প্রবলেম হলে আমাকে বলেন, কোনো প্রবলেম নাই। আই উইল ডিসকাস অন ফার্স্ট ফ্রাইডে বিফোর স্টার্টিং দ্য ক্লাস, অ্যান্ড আই উইল ট্রাই এর মধ্যে যেন আর ইনশাল্লাহ ক্লাস কোনোভাবে মিস আউট না হয়। And আপনাদের কোঅপারেশনও চাচ্ছি সবার থেকে। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।